মিথ্যা কেন বলেছিলেন সেদিন? আপনি অবিবাহিত বাচ্চা একটা মেয়ে হয়ে নিজেকেই এক বাচ্চার মা বানিয়েছিলেন নিজেকে। ফোনে টুং টাং মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে মেসেজ খুলে পড়তেই কথাগুলো দেখতে পায় ধারা। সে আবার কবে কাকে মিথ্যে বলল? আর সে বাচ্চা মেয়ে? আসলেই লোকটা কি পাগল? আজব তো। মেয়েটা মেসেজটাকে অগ্রাহ্য করে বইয়ের দিকে মনোযোগ দিল। সময়টা রাত 2টো। এইচএসসি বোর্ড পরীক্ষা চলছে ধারার। আর 3টা পরীক্ষা বাকি। শেষ হলে যেন হাফ ছেড়ে বাঁচে সে। এর মাঝে এই এত রাতে কে কি মেসেজ দিল গুরুত্ব দেওয়ার সময় নেই ধারার। ঘুম থেকে উঠেছেই 1:30টায়। ছোটবেলা থেকেই অভ্যাস তার। পরীক্ষার সময় রাত 1:30টায় উঠে পড়া শুরু করে। পরীক্ষা দিয়ে এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিয়েই ঘুমিয়ে পড়ে। অভ্যাসটা তার বড় বোন করে দিয়েছে ছোট থেকেই। সেজন্যই প্রতিবারের রুটিন মোতাবেক এবারও 1:30টায় উঠে কম্বল মুড়িয়ে বই নিয়ে পড়ছে সে। ফোনটা পাশে পড়েছিল, তখনই মেসেজটা আসে। চোখ থেকে ঘুম ছাড়েনি তার। এই মুহূর্তে কড়া লিকারের চা দরকার তার। মাথাটাও ব্যথা করছে আজ। ব্যথাটা মাইগ্রেনের দিকে ধাবিত হলে পরীক্ষা আজ কতটা ভালো হবে ভাবতেই গা শিউরে উঠল ধারার। আলসামি ছেড়ে কম্বল ফেলে পা বাড়ালো রান্নাঘরের দিকে। আজ আম্মু থাকলে নিজেকে অন্তত চা বানিয়ে খেতে হতো না তার। আম্মু শব্দটা মাথায় আসতেই নিজের প্রতি বিরক্ত হলো ধারা। সব চিন্তা বাদ দিয়ে চা বানাতে হবে সেদিকে ধ্যান দিল। নিজের ঘর থেকে বেরিয়ে বারান্দায় পা দিয়েই ঘন কুয়াশার চাদরে আচ্ছাদিত আকাশের চাঁদটাকে নজরে পড়ল তার। মুচকি হেসে বড় ভাইয়ের ঘরের দিকে তাকালো। এখনো লাইট জ্বলছে রুমে। অদ্ভুত। অবশ্য তার ভাই আগা মাথা পুরোটাই অদ্ভুত। অনার্স প্রথম বর্ষের ফাইনাল ইয়ার পরীক্ষা হয়ে গিয়েছে, তবুও তার ভাই রাত কেন জাগছে বোঝে না ধারা। বোঝার চেষ্টা বাদ দিয়ে সে চা বানাতে গেল রান্নাঘরে। উঠোনের এক কোনায় রান্নাঘর, অন্য কোনায় কলপার। চায়ের জন্য পানি নিয়ে এসে চা বসিয়ে দেয় গ্যাসের চুলায়। মাটির চুলার পাশাপাশি সময়ে অসময়ে ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার আর চুলাও কিনে দিয়েছে তার বড় আপু। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার দরুন সে তাদের সাথে থাকে না। বড় বোন আর বড় ভাই ধারার দুনিয়া। বাবা সে তো ধারার 2.5 বছরের থাকতেই দুনিয়া ছেড়ে চলে গেছেন লিভার ক্যান্সারে। আর মায়ের কথা মাথায় আসতেই তাচ্ছিল্যের সহিত হাসি হাসল ধারা। চায়ের পানি গরম হতেই লিকার দিয়ে একটু সময় নিয়ে ফুটিয়ে চা তৈরি করে নিল ধারা। মগ ভর্তি চা না হলে চলে না ধারার। মগ ভর্তি চা নিয়ে কিছুটা চা ফ্লাক্সেও তুলে রাখল। রাতের বাকি প্রহরগুলো তার চা খেয়েই জাগতে হবে, এটা তার বদ অভ্যাস হয়ে গিয়েছে। রান্নাঘর ছেড়ে চা নিয়ে বেরোতেই দেখে বড় ভাই সৃজান দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। তাদের গ্রামটা উপজেলার শেষ প্রান্তে হওয়ায় নেটওয়ার্কের যেন ঢের সমস্যা আছে সেটা জানে ধারা। সেজন্য হয়তো নেট খুঁজতে ফোন নিয়ে বাইরে বের হয়েছে সৃজান। সেটা বুঝেই সৃজানকে বিরক্ত করল না সে। এখন কথা বললেই ঝগড়া লেগে যাবে। পিঠাপিঠি ভাই বোন হলে যা হয়। সৃজান তার থেকে মাত্র 3 বছরের বড়। যে ঘরে যাওয়ার সময় অবশ্য সৃজান ধারার উদ্দেশ্যে মজা করে পেতনি বলে ডেকেছিল। সৃজান যে ধারাকে পেতনি বলেই অভ্যস্ত। আর 2 ভাই বোনের মাঝে এটা নিয়েই ঝগড়া লেগে যায়। ধারা গায়ে মাখেনি সৃজানের ডাক। পড়াগুলো কমপ্লিট করে ফেলতে হবে তার। সারা বছর পড়ার খবর কমেই থাকে। পরীক্ষার আগের রাতে সিলেবাস শেষ করার মতো মজা বোধ হয় কোনো শিক্ষার্থীরই অজানা নয়। ধারাও তাদের মাঝে একজন। রেজাল্ট মোটামুটি ভালো হয়, এটাই তার কাছে আলহামদুলিল্লাহ। মগ ভর্তি চা খেতে খেতে পড়ায় মনোযোগ দিয়েছে ধারা। এর মাঝে সময় দেখতে ফোন হাতে নিয়ে দেখে আরও একটা মেসেজ। তাতে লেখা, রিপ্লাই করছেন না কেন? আমি জানি আপনি জেগে আছেন। আবার কোন হালের বলদ যে তার ব্যাপারে সব জেনে বসে আছে। মেসেজটা দেখে এরকমটাই ভাবলো ধারা। নাম্বারটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। সকাল সকাল ননদ আর তার দেবরকে বাসায় আসতে দেখে অবাক হয় সাজিয়া।
হালকা একটু জ্বর থাকায় আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তার। ঘরের দেওয়ালে টাঙানো ঘড়িতে সময়টা দেখে নিল, 7:30 বাজে। এত সকালে আসার কারণ উদ্ঘাটন করতে পারল না সাজিয়া। সে বিছানা ছেড়ে নেমে ছেলেকে খুঁজল পুরো রুমে নজর বুলিয়ে। কোথাও না পেয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। ড্রয়িং রুম থেকেই ননদের গলার স্বর শুনে সে আন্দাজ করেছিল তাহিরা এসেছে। তাহিরা সাজিয়ার ননদের নাম, কিন্তু সাত সকাল আসার কারণ কি উদ্ঘাটন করতে তাহিয়াকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আরে তাহু, তুমি এত সকালে? শ্বশুরবাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ ভাবি, সব ঠিক আছে। এমনি সবাইকে খুব মনে পড়ছিল, কান্না করে দিয়েছিল ভাবি সকাল সকাল, সেজন্য আমি সাথে করে নিয়ে আসলাম। সাজিয়ার প্রশ্নে তাহিয়ার মুখের কথা কেড়ে নিয়ে উত্তরটা দেয় তাহিয়ার দেবর শ্রাবণ। তাহিরা ভ্যাবাচাকা খেয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। কি ডাহা মিথ্যা বলল শ্রাবণ! আশার জিদ কার ছিল আর কার উপর চাপিয়ে দিল? তাহিয়ার সদ্য বিয়ে হয়েছে, তবে 2 মাসে পা বাড়ালো বিয়ের। তাই সাজিয়া বিনা বাক্যে কথাগুলো মেনে নিল। ড্রয়িং রুমে আর কাউকে না পেয়ে ফের জিজ্ঞাসা করল, তাহিরা আম্মু, তোমার ছোট ভাবি কোথায়? তোমরা এসেছো, গলা ফাটিয়ে ডাকলে অথচ তাদের হদিশই নেই। ভাবি, আম্মু আর ছোট ভাবি নাস্তা বানাতে রান্না করে গেছে, তুমিও যাও, তাদের পেয়ে যাবে। একটু ফ্রেশ হয়ে নি, শীতের সময় ঠান্ডায় একটু জ্বর ভাব এসেছে। আমি আসছি, তোমরা বসো, নয়তো তোমার রুমে গিয়ে ফ্রেশ হও। শ্রাবণকে গেস্ট রুম দেখিয়ে দাও। কথাগুলো বলেই সাজিয়া রুমের দিকে পা বাড়ালো। তাহিয়া বড় ভাবির কথা মতো শ্রাবণকে গেস্ট রুম দেখিয়ে দিতে উঠে দাঁড়ালো। যেতে যেতে শ্রাবণকে প্রশ্ন করল, এখানে আসার তাড়া ছিল তোমার ভাইয়া? আমার উপর সব দোষ চাপিয়ে দিলে, ব্যাপারটা কি বলো তো? সময় হলেই বুঝবে ভাবি। আপাতত ফ্রেশ হয়ে খেয়ে পরবর্তী প্ল্যান অনুযায়ী কাজ করা যাবে। তুমিও তোমার রুমে চলে যাও এখন। তাহিরা শ্রাবণের থেকে বয়সে প্রায় 5 বছরের ছোট, কিন্তু সম্পর্কে বড়। বয়সে বড় হয় শ্রাবণকে সে ভাইয়া ডেকে আপনি সম্বোধন করত, কিন্তু শ্রাবণ অনেক চঞ্চল একজন মানুষ। তাহিরা তাকে আপনি করে বলুক, এটা সে মানতে নারাজ। তার মাঝে হয় ছোট দেবর, সেজন্য সে তাহিরাকে তুমি বলতে বলে। বিনিময়ে তাহিরাও তাকে তুমি বলে সম্বোধন করতে শর্ত দেয়। সেজন্য তারা একে অপরকে তুমি বলেই ডাকে এখন। তাহিরা শ্রাবণকে গেস্ট রুমে পৌঁছে দিয়ে নিজের রুমে আসে। বিয়ের অনুষ্ঠানের পর সেভাবে এসে থাকা হয়নি বাবার বাসায়। শ্রাবণ সেটারই সুযোগ নিল। কি করতে চায় সে আর খোদা জানে। তাহিরা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতেও যে অতিথি হতে হয়, কথাটার গুরুত্ব সে আগে দিত না। এখন নিজে এই পরিস্থিতিতে পড়ে গুরুত্ব দিতে শিখেছে। ভাবিদের আগে কত বলতো, আমার বাবা মা কি তোমাদের বাবা মা না? এত বাবার বাসায় যেতে চাও কেন? এখন সে প্রতিক্ষণে বোঝে কেন প্রতিটা নারী বিয়ের পর বাবার বাসায় আসতে উৎসুক হয়ে বসে থাকে। শ্বশুর বাড়িতে যেন মন টেকে না, সেজন্য তার শাশুড়ি সেভাবে এসে থাকতে দেয়নি তাকে। যদিও মা আর শাশুড়ি মায়ের পার্থক্য সে বোঝেনি, কিন্তু তবুও মা তো। নিজের আলমারির ভাঁজে নিজের পুরাতন কাপড়গুলোয় হাত বুলাতে বুলাতে কথাগুলো ভাবছিল তাহিরা। এর মাঝেই তার ছোট্ট ভাবির ডাক। খেতে ডাকছে সে। সকালবেলা শ্রাবণ যখন তাকে বলল তাকে বাবার আসতে জিদ করতে হবে, খাওয়া দাওয়া রেখেই আগে শ্রাবণের কথা শুনতে হয়েছে তার। নয়তো শ্রাবণের নাকি খুব ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি সেটা শ্রাবণ বলেনি। শ্রাবণের জিদে অগত্যা রাজি হতে হলো তাকে। তাহিরার স্বামী ঢাকা শহরে একটা কোম্পানিতে চাকরি করে বিধায় সে বাড়িতে নেই। তাই জিদ করতেই শাশুড়ি মা শ্রাবণের সাথে তাকে পাঠিয়ে দিল। শ্রাবণ কি করতে চাইছে শ্রাবণই ভালো জানে। ফ্রেশ হয়ে তাহিরা ডাইনিং টেবিলে এসে বসে। আগে থেকেই সবাই সেখানে বসেছিল। সে যেতেই সাজিয়া খাবার সার্ভ করে দিল সবাইকে। খাবার টেবিলে শ্রাবণ
তাহিরার বাবা মা, সাজিয়ার ছেলে তাওসিন, তাহিরার ছোট ভাইয়ের ছেলে লাম বসেছে, তাহিরার ছোট ভাবি তৃপ্তি দুই ছেলেকে তুলে খাওয়াচ্ছে। দুজনেই সমবয়সী প্রায়। তাহিরার দুই ভাই বড়জন প্রবাসে, ছোটজন একটা এনজিও চালায় বিধায় দুজনেই খাবার টেবিলে নেই। বড়জনের পক্ষে তো থাকা সম্ভবই না। ছোটজন সকাল 6টা বাজতেই উঠে চলে যায়। এখন সময় 8টা প্রায়, সেজন্য সেও নেই খাবার টেবিলে। সবার খাওয়ার মাঝে শ্রাবণ হুট করেই বলে ওঠে, তাও একটা কথা বলার ছিল, যদি অনুমতি দিতেন বলতাম। সাজিয়ার শ্বশুর আলম সাহেবের অনুমতি পেয়ে শ্রাবণ বলে, তাওই আপত্তি না থাকে তো আমরা সাজিয়া ভাবির বাড়ি গিয়ে গ্রাম ঘুরে দেখে আসতে চাই। শহরে ধুলাবালি ইট পাথরে বিরক্তি এসে গিয়েছে, সেজন্য চাচ্ছি আমরা ছোটরা মিলে একটু গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে আসতে চাই। আমি শুনেছি ভাবির কাছে বড় ভাবির বাবার বাড়ি গ্রামে। একদমে কথাগুলো বলে থামে শ্রাবণ। তাহিরা চোখ দুটো ছোট ছোট করে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণের সাথে একদিন এমনিই পরিবার নিয়ে গল্প করার সময় তার ভাবিদের বাবার বাসা কোথায়, পরিবার কেমন সেগুলো জেনে নিয়েছিল। কিন্তু হুট করে সাজিয়া ভাবির বাবার বাসায় ঘুরতে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারল না তাহিরা। এদিকে আলম সাহেব শ্রাবণের কথায় উপস্থিত সকলের দিকে তাকিয়ে পুত্রবধূ সাজিয়ার দিকে তাকালেন। বাকি সবাই উৎসুক জনতা হয়ে আলম সাহেব কি বলেন তার দিকে তাকিয়ে আছে। এর মাঝে সাজিয়ার উদ্দেশ্যে আলম সাহেব বলেন, মা সাজিয়া, তোমার কি মতামত? শ্বশুর মশাইয়ের প্রশ্নে সাজিয়া চিন্তিত হয়ে তাকালো ওনার দিকে। তৃপ্তি বাচ্চা দুটোকে খাওয়ানো শেষে হাত ধুয়ে তাদের মুখ মুছিয়ে দিয়ে সাজিয়াকে বলল, ধারার পরীক্ষা চলছে, এর মাঝে আমরা যদি যাই সমস্যা হবে। কিছু ভুল বললাম ভাবি? তৃপ্তির কথার সুর ধরে তাদের শাশুড়িমা শান্তি বেগম বলেন, তৃপ্তি তো ঠিকই বলেছে, ওর কথা বিবেচনা করা উচিত। সবার কথায় খানিকটা হতাশ হলো শ্রাবণ। তার মনের মাঝে যে ঝড় চলেছে তার সমাধান তো হচ্ছে না। কি করবে সে? চিন্তায় মাথা নিচু করে নিল। সাজিয়া ব্যাপারটা খেয়াল করলো, মনে মনে ভাবলো, শ্রাবণ যখন শখ করে যেতে চেয়েছে নিয়ে যায়। ধারার পরীক্ষা, ওকে কেউ বিরক্ত না করলেই হলো। এটা ভেবেই সাজিয়া বলল, সমস্যা নেই, বাবার অনুমতি থাকলে আমরা যাচ্ছি। সাজিয়ার কথায় বেশ উৎফুল্লতা প্রকাশ পেল শ্রাবণের চোখে মুখে। তাহিরা শ্রাবণের মতিগতি বুঝতে পারছে না ঠিকঠাক। এর মাঝে তৃপ্তি বলল, ভাবি আপনারা যান, আমি থাকি। বাবা মাকে তো রান্না বান্না করে খাওয়াতে হবে, খেয়াল রাখতে হবে, তাই না? না তৃপ্তিমা, তুমিও গিয়ে ঘুরে আসো সবার সাথে, ভালো লাগবে। আমি এতটাও বুড়ো হইনি, দুবেলা রাঁধতে পারবো না। বাকি সব কাজ তো কাজের লোক এসে করেই দেয়। শাশুড়ি মায়ের কথার উপর তৃপ্তি আর না করল না। সবার খাওয়া শেষে সাজিয়া আর তৃপ্তি খেয়ে নিয়ে যে যার রুমে গেল সব গুছিয়ে নিতে। এদিকে তাহিরা নিজের সবকিছু গুছিয়ে নিয়ে গেস্ট রুমে শ্রাবণকে ডাকতে আসে। আসার সময় তেমন কিছু তারা আনেনি, কিন্তু শ্রাবণ এভাবে হুট করে তার বড় ভাবির বাবার বাসায় শুধু যে ঘুরতে যাবে না এটা তাহিরা নিশ্চিত। কিন্তু যাবে কেন, এটাই এখন জানার বিষয়। দরজায় দাঁড়িয়ে নক করে সে। শ্রাবণ তাহিরাকে দেখে বলে, আরে ভাবি আসো, তোমার আবার আমার রুমে আসতে নক করতে হয় নাকি? করতে হয়, বুঝলে ছোট দেবর? বউ হলে তখনও যদি নক না করে ঢুকে পড়ি আর তোমাদের রোমান্স দেখে ফেলি, কিরকম হবে? তাই এখন থেকে নক করে ঢোকার প্র্যাকটিস রেখে রাখি। বেশ ভালো ভাবি, সিঙ্গেল দেবরকে বউ না হতে মিঙ্গেল বানিয়ে দিলে। দেবর আদৌ সিঙ্গেল তো? মানে কি বোঝাতে চাচ্ছ ভাবি? তাহিরার শেষ কথায় অবাক হয়ে প্রশ্ন করে শ্রাবণ। তাহিরা শ্রাবণের মুখাভঙ্গি দেখে হেসে বলে, আরে এত অবাক হওয়ার কি আছে? দেবর অনার্স শেষ করে মাস্টার্সে পড়ছে, সে সিঙ্গেল তো আদৌ? না হলে এভাবে আচমকা আমার বড় ভাবির বাবার বাড়ি এলাকায় যেতে যাচ্ছে শুধুই ঘুরতে, নাকি অন্য উদ্দেশ্য আছে বলো তো? তুমি না জিনিয়াস ভাবি, জার্নালিজম নিয়ে পড়লে জীবনে ভালো একটা ক্যারিয়ার হতো। তোমার ব্রেন ভালো। শ্রাবণের মুখে নিজের নামে অযথা প্রশংসা শুনে তাহিরা ভ্রুকুটি করে বলে, কথা এড়িয়ে যাচ্ছ ভাইয়া। আমি বাপু এত সাংবাদিক হয়ে কাজ নেই, বাংলায় অনার্স কমপ্লিট করতে যথেষ্ট হেপা পোহাচ্ছি।
আরো 2টা বছর বাকি। কি যে যন্ত্রণা পড়াশোনায়! আর চাই না, মাফ করো, আসল কথা বলো। তাহিরের কথা শেষ হতে না হতেই সাজিয়ার ডাকে শ্রাবণের দিকে তাকিয়ে দুজনেই একসাথে ড্রয়িং রুমে আসে। আসতেই সাজিয়া বলে গাড়িতে গিয়ে উঠতে। এরপর সবাই বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দেয় সাজিয়াদের গ্রামের উদ্দেশ্যে। পরীক্ষা দিয়ে মাত্র বাসায় ফিরল ধারা। দুপুরের শিফটে পরীক্ষা হচ্ছে তার। উঠানের গেট খুলে ভেতরে পা দিয়েই হিজাবের পিন খোলায় ব্যস্ত হয়ে পড়ে সে। এক হাতে পরীক্ষার যাবতীয় জিনিসের ফাইল ধরে, অন্য হাতে হিজাবের পিন খুলতে খুলতে নিজের ঘরের দিকে পা বাড়ায়। বাড়িতে যে আরও কিছু মানুষ উপস্থিত আছে সেদিকে তার ধ্যান নেই। তখনই দাঁড়ার সামনে উপস্থিত হলো সাজিয়া। বড় বোনকে এই সময়ে দেখে একটু আশ্চর্য হয় সে। সাধারণত 2 ঈদ ছাড়া বিয়ের 6 বছরে বাবার বাসায় আসা হয় না সাজিয়ার। মাঝে মাঝে দরকারে আসলে আসার আগে ফোন করে আসে। স্বামী প্রবাসে থাকে, স্ত্রী সন্তানকে নিয়ে যথেষ্ট চিন্তায় থাকে সাজিয়ার স্বামী। সেজন্য বাবা মায়ের সাথে বেশি থাকতে বলে গেছে সে। এজন্য বাবার বাসায় আসা তার জন্য এক প্রকার নিয়মের মতো। ঈদের পর দিন ছাড়া আসা হয় না। ধারার এই বিষয় নিয়ে অবশ্য বোনের উপর ভীষণ অভিমান জমে আছে। ছোট থেকে বড় হয়েছে বোনের কাছে, মাকে পায়নি সে। সেজন্য বড় বোন মা সমতুল্য ধারার কাছে। সেই বোনকে অনার্স 2য় বর্ষে উঠতেই বিয়ে দিয়ে দেয় চাচা ফুপুরা মিলে। ভাই বোনের দোহাই দিয়ে পড়াশোনা শেষ করা অবধি বিয়েতে নাকচ ছিল সাজিয়ার। কিন্তু চাচা ফুপুদের তার মৃত ভাইয়ের বিয়ের যোগ্য মেয়েকে নিয়ে চিন্তিত ছিল। খুঁজে খুঁজে ভালো পাত্র পাওয়ায় বিয়ে দিয়ে দেন। এতে মেয়েকে অবশ্য তার শ্বশুর বাড়ির লোকজন সাদরে গ্রহণ করেছিল। বিয়ের পর পড়াশোনাটা শেষ করেছে সাজিয়া। শুধু একটা কথাই রাখেনি তারা, দুলাভাই প্রবাসে থাকে। ধারা চেয়েছিল বোন তাদের সাথে থাকুক। সাজিয়ার স্বামী শহীদ দেশে একেবারে চলে আসলে সাজিয়াও চলে যাবে, কথাটা রাখেনি শহীদ। এজন্য বোনের ওপর অবশ্য এক রাশ অভিমান ধারার। কিন্তু পরের বাড়ি পর যা বলে, বিয়ের পর সেটাই শুনতে হয় নারীদের। কিছু করার নেই। বিয়ের পর পড়াশোনা শেষে অর্ধ সরকারি একটা স্কুলে সহকারী শিক্ষিকা পদে চাকরি পায় সাজিয়া। বেতনটুকু সব ভাই বোনের খরচ হিসেবে পাঠায়। এজন্য যেন আরো বাবার বাসায় আসা হয়ে ওঠে না তার। অতীতের কথা মনে হতেই অজস্র জল চাহনিতে তাকায় ধারা। বোনকে এই অবস্থায় দেখে সাজিয়া জাপটে জড়িয়ে নেয় নিজের সাথে। সেই 2.5 বছর বয়সী বোনকে রেখে মারা যান তার বাবা। ছোট ভাই আর বোনকে নিয়ে বাঁচার লড়াইয়ে সাজিয়া নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। 2 বোন অনেকদিন পর একে অপরকে কাছে পেয়ে অনবরত কেঁদে চলেছে। তাহিয়ার বিয়ের সময় গিয়েছিল, তখন বোন তো ননদের বিয়ে নিয়েই ব্যস্ত ছিল, সময় দিতে পারেনি। 2 বোনের এই আবেগ ঘন মুহূর্তে উঠানের গেট দিয়ে প্রবেশ করে শ্রাবণ আর সৃজান। 2 বোনকে কাঁদতে দেখে সৃজান ধারার উদ্দেশ্যে বলে, কিরে পেতনি, আপু আসতে না আসতেই কান্না শুরু করে দিয়েছিস? সৃজান কথাটা একটু জোরেই বলে। শ্রাবণ 2 হাত বুকে বেঁধে তাদের দেখছে। ওই সময় ঘর থেকে তাহিরা, তৃপ্তি, লাম আর তাওসিনকে নিয়ে উঠানে আসে। তাওসিন খালামণিকে দেখে তাহিরের কোল থেকে নেমে দৌড়ে এসে ধারার কোলে ওঠে। তখনই শ্রাবণ ধারার উদ্দেশ্যে বলে, এটা আপনার ছেলে তাই না ধারা? শ্রাবণের কথায় তার দিকে নজর দেয় ধারা। এতক্ষণ তাকে খেয়াল করেনি সে। খেয়াল হতেই বলে ওঠে, আপনি এখানে? তুই শ্রাবণকে চিনিস তারা? শ্রাবণের প্রতি ধারার অভিব্যক্তি দেখে প্রশ্নটি করে সাজিয়া। ধারা বড় বোনের কথার উত্তর দিতে তার দিকে তাকিয়ে বলে, না মানে হ্যাঁ চিনি। তো এত না হ্যাঁ মানে শুরু করছিস কেন? আরে ভাবি, ওনাকে এত প্রশ্ন করে বিব্রত করবেন না। আমি ক্লিয়ার করছি ব্যাপারটা। আসলে ভাইয়ার বিয়ের সময় ধারা ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এক ঝলক। আমি জানতাম না উনি আপনার বোন। তাসিনকে ওনার কোলে দেখে আমি জাস্ট ওনার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম বাচ্চাটা ওনার কিনা। উনি উত্তরে হ্যাঁ বলেন, সেজন্য আর কি আমি ওভাবে প্রশ্ন করেছি। ধারার মুখের কথা কেড়ে নিয়ে উত্তরটা দেয় শ্রাবণ। শ্রাবণের উত্তর নর্মালি নেয় সবাই, যেহেতু বিয়ে বাড়ি, দেখা হতেই পারে দুজনের। কিন্তু শ্রাবণের কথার পরিপ্রেক্ষিতে তৃপ্তি ধারার উদ্দেশ্যে বলে ওঠে,
তো ধারা, তুমি তাহসিন বাবাইকে নিজের সন্তান বলেছিলে কেন শ্রাবণের কাছে? ধারা নিরলস ভঙ্গিতে উত্তর দেয়। বড় বোনের সন্তান নিজের সন্তান হয় খালা জাতির। এটা আমাদের খালাগত অধিকার। উত্তর দিয়েই ধারা তাওসিনকে কোলে নিয়ে নিজের ঘরের দিকে হনহনিয়ে হাঁটা দেয়। উপস্থিত সকলে ধারার এমন উত্তরে তার দিকে অবাক ভঙ্গিতে তাকিয়ে উঠানে দাঁড়িয়ে থাকে। তাহিরা পরিবেশটাকে স্বাভাবিক করতে সিজানের উদ্দেশ্যে বলে, কিন্তু সৃজন, তুমি আর শ্রাবণ ভাই কোথায় ছিলে এতক্ষণ? আমার ফোনে রিচার্জ করতে হতো, সেজন্য একটু বাজারের দিকে গিয়েছিলাম। শ্রাবণ আবারও সিজানের বদলে উত্তর দিয়ে দেয়। শ্রাবণের কথা ফুরাতেই সাজিয়া বলে ওঠে, তোমরা ঘরে যাও, আমি রাতে রান্না শেষ করে আসছি। ভাবে আমি আপনার সাথে থাকি? প্রশ্নটি করে তৃপ্তি। উত্তরে সাজিয়া মুচকি এসে বলে, লামকে নিয়ে ঘরে থাকো বোন, এটা গ্রাম, ঠান্ডাও বেশি, লাম আবার ঠান্ডা লেগে যাবে। তৃপ্তি মাথা নাড়ায় বড় জায়ের কথায়। তাহিরা তার ভাবিদের কথার জবাবে বলে, আমার তো আর বাচ্চা নেই, আমি তো তোমায় হেল্প করতেই পারি বড় ভাবি। তা পারো, কিন্তু যদি তাহসিনকে সামলাতে তাহলে ভালো হতো। ধারা আসলো মাত্র, ও একটু ফ্রেশ হোক। তাহসিন, বাবাকে আমরা সামলাচ্ছি আপু, তুমি নিশ্চিন্তে রান্নার আয়োজন করো। সিরজান কথাটা বলে। তাদের কথা শেষ হতেই যে যার মতো ঘরে চলে গেল। সাজিয়া রান্নাঘরে গিয়ে রান্নার আয়োজন শুরু করে। বাজার সদাই সব আসার সময়ই বাজারের গাড়ি থামিয়ে করে নিয়েছে। চুলা জ্বালিয়ে ভাতের চাল ধুয়ে বসিয়ে দিতেই সাজিয়ার বড় চাচি রান্নাঘরে হাজির হন। তাকে দেখেই সাজিয়া সালাম দেয়। উনি সালামের জবাব দিয়ে বলেন, কেমন আছো আম্মু? তুমি আসলে অথচ আমরা টেরও পেলাম না। সজান না বললো তো জানতামই না। আম্মু, এতটা পর করে দিলে। ব্যাপারটা তেমন নয় বড় আম্মু, সাথে আরো মানুষজন এসেছে তো, তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। রান্না শেষ করে সবাইকে নিয়ে ঘুরতে যেতে চেয়েছিলাম। ধারাও পরীক্ষা দিতে গিয়েছিল, সবাইকে রেখে যেতে পারছিলাম না। বাসার সবাই কেমন আছে বড় আম্মু? সাজিয়ার বাবারা 3 ভাই 2 বোন। সাজিয়ার 2 চাচিকে সে বড় আম্মু আর ছোট আম্মু বলে সম্বোধন করে। সেজন্যই বড় চাচিকে বড় আম্মু ডাকলো সে। সম্পর্কে চাচি হলেও মায়ের অভাব সেভাবে বুঝতে দেয়নি তার 2 চাচি। সেজন্য সম্মানের জায়গা থেকেই চাচি না বলে আম্মু বলেই ডাকে। 2 জন হওয়ায় বড় বর ছোট বলে ডাকটুকু পৃথক করে তারা 3 ভাই বোনেই। সাজিয়াদের বাড়ি, সাজিয়ার বাবা বড় হওয়ায় সব বাড়ির শুরুতে তাদের বাড়ি ছাড়িয়ে তাদের চাচাদের বাড়িতে যেতে হয়। সেজন্য সে বাড়ি আসলেও না জানালে কেউ বুঝতে পারবে না সে এসেছে। সাজিয়ার কথা বুঝে তার বড় আম্মু উত্তর দেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আম্মু। একা এত আয়োজন করবে কিভাবে? আমি সাহায্য করি তোমার হাতে হাতে। কথাটুকু বলেই বাহারি বাজার দেখে সাহায্য করতে বসে যান সাজিয়ার বড় আম্মু। সাজিয়াও হাসি মুখে চাচির সাথে কাজ করতে শুরু করে। নিজের ঘরে বইয়ে মুখ গুজে বসে আছে ধারা। তাহসিন সিজানের কাছে আছে। ধারার ঘরে চেয়ার টেবিলের কাছে চেয়ার পেতে গালে হাত দিয়ে গম্ভীর ভাবনায় মগ্ন তাহিরা। ধারাদের বাড়িতে ঘর 3টা, দোতলা টিনের ঘর, বড় একটা, মাঝখানে টিনের পার্টিশন দিয়ে 3টা রুম করা। একটা ধারার, অন্যটা সিরজানের, আর একটাই মানুষ আসলে থাকতে দেওয়া হয়, যেটাই তৃপ্তি লামকে নিয়ে শুয়ে ফিডিং করাতে ব্যস্ত। তাহসিনের বয়স 2 বছর আর লামের 1.5 বছর। সাজিয়ার বড় শহীদ আর তার ভাই শানু 1 বছরের ছোট বড় হওয়ায় একসাথেই বিয়ে করে, আর তাদের বউয়ের বাচ্চাও হয়েছে প্রায় একসাথে। 6 মাসের আগপাস শুধু। তাইরা ভাইয়েদের ভাবনায় মশগুল থাকতে থাকতেই শ্রাবণ ধারার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে বলে, ভাবি একটু বাইরে আসবে, কথা ছিল। তাইরার শ্রাবণের কথা কানে যেতেই নিঃশব্দে শরীরে শীতের শালটা জড়িয়ে বেরিয়ে আসে। ধারা সেটা এক ঝলক দেখেই আবার বইয়ে মুখ গুজে বসে। আগামীকাল পরশু 2 দিন গ্যাপ আছে, সেজন্য সে ঘুমায়নি, পড়তে বসেছে। পড়া একটু করে এগিয়ে রাখতেই মূলত পড়তে বসা, নয়তো তাওসিন আর লাম এসেছে আর সে বই নিয়ে বসে আছে, এমনটা হবার নয়। ধারা যে ভীষণ বাচ্চা পাগলি, সেখানে 2 জনেই তার ভীষণ প্রিয় আদরের বাচ্চা। ধারার মন টেকছে না বইয়ে,
সিজানের ঘরে গিয়ে তাওসিনকে আনতে ইচ্ছে করছে তার, কিন্তু এই শ্রাবণ নামক মানুষটাকে তার একদম পছন্দ নয়, সেজন্য ঘর থেকে বের হচ্ছে না সে। তাহিরা আপুর বিয়ের দিনেই ধারা বুঝেছিল লোকটা ভালো নয়, সেজন্য তো কথা বলতে আসলেই বলেছিল সে তাওসিনের মা। দিনটার কথা মনেও করতে চায় না ধারা, তার বিয়ের আনন্দটাই মাটি করে দিয়েছিল লোকটা। আমি যদি ভুল না হই, ধারার জন্যই তুমি এখানে এসেছো, তাই না ভাইয়া? ধারাকে তো তুমি আমার ফোন ওর ছবি দেখে জিজ্ঞেস করে জেনেছিলে ও বড় ভাবির বোন। তোমাদের যে তোমার ভাইয়া আর আমার বিয়ের সময় আলাপ হয়েছিল, এটা তো বলনি। একটু খোলাখুলি বলবে ভাইয়া, আদৌ কি হয়েছিল? পুকুর পাড়ে শানের উপর বসে শ্রাবণের উদ্দেশ্যে কথাটুকু বলে তাহিরা। শ্রাবণ তাকে ডেকে নিয়ে ধারাদের পুকুর পাড়ে নিয়ে এসেছে। ধারার বাবা মারা গেলেও উনি যে পিতৃসূত্রে সম্পত্তি পেয়েছিলেন সেগুলো জৌনুস এখনো ধরে রেখেছে ওনার ৩ সন্তান। সেটা বোঝাই যায় সবকিছুতে। মাছের চাষ করতে নিজস্ব পুকুরও করেছিলেন ধারার বাবা। সেখানেই এই মুহূর্তে শ্রাবণ আর তাহিরা উপস্থিত। কি হয় ভাইয়া, উত্তর দিচ্ছ না যে? শ্রাবণ একের পর এক ছোট ছোট মাটির ঢিল পুকুরের পানিতে শূন্যে ছুঁড়েছিল বসে বসে। তাহিরার কথা ফের কানে যেতেই বলে, তোমার প্রশ্নগুলোর উত্তর অনেক ঘটনা ভাবি, আপাতত আমার এত কথা বলতে ভালো লাগছে না। তাহলে ডেকে আনলে কেন এখানে? এমনি। আজব তো ভাইয়া। আচ্ছা, ধারার জন্যই কি আমার ভাবিদের ঠিকুজি গোষ্ঠীর জানতে চেয়েছিলে গল্পের ছলে? আর আজ এখানে আসলে? কিন্তু আজ কেন? তুমি তো অনেক আগে জেনে গিয়েছিলে তাদের ব্যাপারে। আগে জানলেও যোগাযোগ করার চেষ্টা করিনি ভাবি, কিন্তু যখন করলাম নাম্বারই ব্লক দিল। মানে কি বোঝাতে চাইছো ভাইয়া? উনি বোঝাতে চাচ্ছেন উনি আমার কাছে মেসেজ করেছিলেন আর আমি ওনার নাম্বার ব্লক করে দিয়েছি। তাহিরা আপু, শ্রাবণের সাথে কথার মাঝেই তাহিরার সাথে কথা শেষ হতেই পেছন থেকে ধারা এসে উত্তরটা দেয়। শ্রাবণ নিরলস অভিব্যক্তিতে সেই পুকুর পানেই তাকিয়ে আছে। তাহিরা দুজনকে এক ঝলক দেখে ধারাকে বলে, তুমি তো পড়তে বসেছিলে, হঠাৎ এখানে? আপু সন্ধ্যার নাস্তা গুছিয়ে ফেলেছে, আপনাদের ডাকছে, আসুন। কথাটা বলেই হনহনিয়ে চলে যায় ধারা। মনের মাঝে এক গাদা প্রশ্নের ঝড় থাকলেও তাহিরার সামনে শ্রাবণকে জিজ্ঞাসা করল না সে। লোকটার সাথে কথা বলতেও ইচ্ছে করে না তার। বিরক্তিকর মানুষ একজন মনে হয়। ধারা চোখের আড়াল হতেই তাহিরা শ্রাবণকে প্রশ্ন করে, একটু ক্লিয়ারলি বলবে ভাই, আসলে তোমাদের মাঝে হয়েছে কি? কানেকশন কি? ধারা তোমার প্রতি এত বিরক্ত কেন? ওর চাহনি দেখলেই বোঝা যায় সে অনেক বিরক্ত তোমার উপর। একটু ক্লিয়ার করো প্লিজ। তোমার আর ভাইয়ার বিয়ের দিন ধারাকে প্রথম দেখেছিলাম। সেখানে তাকে প্রথম দেখে তার প্রতি একটা ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয়, যেটাকে অনেকে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে আখ্যায়িত করে। আমার কাছে সেসবের গুরুত্ব ছিল না তেমন, কিন্তু সেদিন ওকে দেখে মনে হয়েছিল এই মায়াবতীকে ভালোবাসা যায়। ওই যে কথায় আছে না, যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। সেদিন ধারা বিয়েবাড়িতে সব ছোট বাচ্চাদের নিয়ে তোমার বাড়ির উঠোনের এক কোণে আনন্দ উল্লাসে মেতেছিল। বাথরুমে গিয়েছিলাম, আমার পাঞ্জাবিতে তরকারির ঝোল লেগেছিল, সেটা পরিষ্কার করতে গিয়ে তাকে দেখি। বাচ্চাদের সাথে বাচ্চামি, গম্ভীর ভাব, সব কিছু মিলিয়ে আমি মোটামুটি রকমের ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। আগ বাড়িয়ে কথা বলতে যেতে ধরি, তখন সৃজান ওর কোলে তাহসিনকে দিয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো সৃজান ওর স্বামী, বাচ্চাটা ওর, কিন্তু এত ছোট মেয়ের আবার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, মানতে পারিনি। গিয়ে বলেই বসি যে লোকটা ওর কাছে বাচ্চা দিয়ে গেল সে ওর স্বামী কিনা। রেগে ও চট করে আমায় থাপ্পড় দিতেই হাত উঠিয়ে ফেলে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে রাগী কণ্ঠে বলে, কাউকে না জেনে ভুলভাল প্রশ্ন করবেন না। আপনি প্রশ্নটা এভাবেও করতে পারতেন যে লোকটা কে। আমাদের ভাই বোনকে স্বামী স্ত্রী ভেবে বসলেন, কিন্তু আমাকে এসব প্রশ্ন করার আপনি কে? আপনাকে তো আমি চিনিও না। তার কথা শোনার পর সরি বলি, ক্ষমা চাই। সে রেগে ওখান থেকে চলে যেতে ধরে তাহসিনকে নিয়ে। পরে পিছ থেকেই বলেছিলাম,
লোকটা যেহেতু ভাই হয় তাহলে বাচ্চাটাকে ভাইয়ের ছেলে? সে পিছু না ফিরেই বলে যায় তার ছেলে। তাহিরার কথার উত্তরে সবকিছু খুলে বলে শ্রাবণ। তাহিরা শ্রাবণের কথা শেষে গালে হাত দিয়ে বসে পড়ে। ভালোবাসা এভাবেও হয়? শ্রাবণ তখনও পুকুর পানে তাকিয়ে রয়েছে নির্বাক হয়ে। তাহিরা এরপর বলে, এর জন্যই আমার ফোনে যখন ধারার ছবি, তাহসিনের ছবি দেখো আর আমার 14 গোষ্ঠীর সম্পর্কে জানতে বসো, তাই না? 14 গোষ্ঠী নিয়ে আমার আগ্রহ ছিল না, ছিল ধারাকে নিয়ে। সেজন্য তোমার কাছে সবার কথা জানার উছিলায় ধারাকে এটা জানতে চাই। জানার পর খোঁজ নিয়ে ধারার কাছে ক্ষমা চাওয়ার বাহানায় রোজ ওর কলেজের সামনে যেতাম। সেখান থেকে ধারা আমায় একটু চিনে, যে জন্য আমায় দেখে তখন ওরকমভাবে রিয়্যাক্ট করে। শ্রাবণের কথা শুনে এবার তাহিরার মাথায় হাত। এত কিছু কাণ্ড ঘটিয়ে বসেছে শ্রাবণ, অথচ সে এখন জানছে। তাহিরা এবার বসা থেকে উঠে শ্রাবণের সামনে দাঁড়িয়ে বলে, দেবরজি, আমি তোমার ছোট বোনের মতো ভাবি। এটাই তো বলো, তাই না? ডুবে ডুবে জল খাও আর পানি নাকে মুখে ঢুকলেই ভাবিকে নিজের সুবিধায় ব্যবহার করো। যাও, রাগ করলাম তোমার সাথে। আরে ভাবি, তুমি এইটুকুতেই রেগে গেলে যে? আরও ঘটনা বাকি আছে। আমি তোমার সাহায্যে এখানে কেন আসলাম শুনবে না? কি কারণে? শ্রাবণের কথার উত্তরে চোখ দুটো ছোট ছোট করে উত্তর দেয় তাহিরা। শ্রাবণ তাহিরাকে পাশ কাটিয়ে পুকুরে নামার এক সিঁড়ির উপর দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলতে শুরু করে, কলেজের সামনে গিয়ে রোজ যখন ধারাকে ফলো করতে লাগলাম, সে রেগে একদিন আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আমি কে। বিয়ের দিন তাকে দেখার পর কিছুদিন পর থেকে তাকে এভাবে ফলো করছি। সে কে এই কলেজে পরে জানলাম কি করে? এসব উত্তর দিতে মুখ খোলার আগেই তার ফ্রেন্ডরা এসে পড়ে। ওর সাথে মজা করতে বলি আমি ওর বয়ফ্রেন্ড কিনা। আমাকেও জিজ্ঞাসা করে, আমিও মজার ছলে বলি হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। এমনি আমার উপর রেগেছিল, আবার আমার এই কথা আগুনে ঘি ঢালার মতো হয়েছিল। অতপর বিষয়টা এত দূর গড়ায় ওর ফ্রেন্ডসরা ওকে সবসময় আমায় নিয়ে পচাতো ওকে, যার ফলে ওদের সাথে ধারার ফ্রেন্ডশিপ ভেঙে যায়। ধারা কলেজেও যায় না কয়েকদিন। আমি ওই ঘটনার প্রায় 4-5 দিন পর কলেজের সামনে যাই, তখন ওর একটা ফ্রেন্ড আমায় দেখে কথাগুলো বলে। পরীক্ষার আর ছিলই কদিন বাকি, স্যাররা দায়িত্ব নিয়ে সবাইকে সাজেশন ধরিয়ে পড়াচ্ছেন, অথচ সে কলেজে যায় না। কতটা ক্ষতি আমি করেছি ভাবো। সেজন্য তোমার ফোন থেকে ওর নাম্বার নিয়ে মেসেজ দেই, আর সেখানেও ব্লক খাই। ও না জেনে আমায় ব্লক করে দিয়েছে। মেসেজগুলো আপনি দিয়েছেন, আইডিয়া ছিল না। তবে ব্লক করেছি যখন, নিশ্চিত থাকুন সে ব্লক আর খুলবে না। এবারও কথার মাঝে ধারার কণ্ঠের স্বর পেয়ে পেছনে ফিরে তাকায় শ্রাবণ আর তাহিরা। চট হাতে পুকুর থেকে একটু উঁচুতে দাঁড়িয়ে আছে ধারা। তাকে দেখে তাহিরা বলে ওঠে, আবার আসলে যে? শ্রাবণের সব কথা শুনে নিয়েছো? কারোর কথা আড়ি পেতে শোনার ইচ্ছে বা রুচি কোনোটাই আমার নেই বুবু। রাত হয়ে আসছে, একবার ডেকে গেলাম, আসলে না। তাই সাজিয়া বুবু তোমাদের নিতে পাঠালো। চিন্তা নেই, আমি শুধু উনি আমায় মেসেজ দিয়েছিলেন এটুকু কানে উড়ো কথার মতো ভেসে এসে পড়েছে। বাকি কিছু আমি শুনিনি। তোমরা কি এবার যাবে আমার সাথে? রাতের আধার নেমে গেছে, পুকুর পাড়ে থাকা বিপদের। কখন কি এসে কামড়ে দেয় কে জানে। ধারা কথাটুকু বলে পিছু ফিরে হাঁটা ধরে বাড়ির দিকে। তার পিছু শ্রাবণ আর তাহিরাও হাত ছেড়ে নিঃশ্বাস নিয়ে বাড়ির দিকে যায়। যেতে যেতেই তাহিরা শ্রাবণের উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, দুনিয়ায় মেয়ে পাওনি ভাই? এই ধানি লঙ্কাকে পছন্দ করতে হলো? দেখো তার বাজে না পুড়িয়ে দেয়। শ্রাবণ তার ভাবির কথাই শুধু মুচকি হাসল, কিছু বলল না। ওরা বাড়িতে ফিরতেই সাজিয়া একটু বকাঝকা করে খেতে বসিয়ে দিল বারান্দায় লম্বা করে পাটি পেরে, চেয়ার টেবিলে সবাইকে আটবে না বলে। ওরা মানুষজন কম, কোনো রকম 4 জন বসে খেতে পারবে এজন্য চেয়ার টেবিল কিনে রেখেছে। কিন্তু এখন মানুষ বেশি। গ্রামের বাড়ি, সন্ধ্যা 7টায় এই শীতের সময় মাঝরাতের মতো। সাজিয়া বড় আম্মু আর ছোট আম্মু সবাইকে বেড়ে খাওয়াতে সাহায্য করছে তাকে। ধারা তরকারির বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে তাদের দিকে। সাজিয়া এতক্ষণ ব্যস্ত থাকায়
তাওসিনের দিকে নজর দিতে পারেনি, সেজন্য এখন একটু তাকে খাওয়াতে বসেছে। তৃপ্তি লামকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসে বসল খেতে সবার শেষে। গ্রামের তাজা সবজি আর মাছের তরকারি, দেশি মুরগির ঝোল, সামান্য আয়োজনেই সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। সাজিয়া এক নজরে সবাইকে দেখে নিল। সবাই অনেকটা উপভোগ করছে, খুশি হয়েছে এই ব্যাপারগুলোয়। ভালো লাগছে তার সবাইকে খুশি খুশি দেখে। ইট পাথরের শহরে দম বন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে গ্রামে এই সতেজতায় যেন সবাই মন মাতিয়ে আনন্দ করছে। এসে থেকে ভাবতেই ভালো লাগছে সাজিয়ার। ইস ইস, যদি থেকে যাওয়া যেত গ্রামে একেবারে। সবার খাওয়া শেষে প্রায় সাজিয়া তাওসিনকে সেজানের কাছে দিয়ে বোন আর চাচিদের নিয়ে খেতে বসল। তারা চলে যেতে চেয়েছিলেন, কিন্তু সাজিয়া যেতে দিল না। দুই চাচুরই তার একজন ছেলে একজন মেয়ে, বিয়ে করে বউ নিয়ে আলাদা। তার চাচাতো ভাইয়েরা আর বোনদেরও বিয়ে হয়ে গিয়েছে। তার চাচিদের সাথে নিয়ে খাওয়া শেষে চাচাদের জন্য খাবার গুছিয়ে দিল সাজিয়া আর ধারা। ওনারা চলে যেতেই দুবোনে ঝটপট সব থালা বাসন ধুয়ে নিয়ে সবার জন্য বিছানা ঠিক করে দিতে গেল। 3 ঘর ঠিক করা হলো। সিজানের সাথে শ্রাবণ থাকবে, সাজিয়া আর তৃপ্তি বাচ্চাদের নিয়ে তার এক ঘরে, তাহিরা আর ধারা তার ঘরে থাকবে। বিছানা তৈরি করে সাজিয়া যখন ঘরে যাচ্ছিল, শ্রাবণ বারান্দায় থামিয়ে সাজিয়ার উদ্দেশ্যে বলে। ভাবি, আপনার কাছে একটা আবদার ছিল। সাজিয়া অবাক নয়নে শ্রাবণের কথার উত্তরে বলে। কি আবদার? ধারাও সেই সময় নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে শ্রাবণের কথা শুনেছে। এই লোক আবার কি চায়, চিন্তা ধরে যায় ধারার। আবার উল্টাপাল্টা কিছু বলবে না তো তাকে ঘিরে? এমন যদি হয়, শ্রাবণকে যাচ্ছে তাই ভাবে অপমান করবে সে, এমনটাই মনে মনে ভেবে নেয় ধারা। কিন্তু তার ধারণাকে মিথ্যে প্রমাণ করে শ্রাবণ সাজিয়াকে বলে। আসলে ভাবি, আমি বিয়ে করব ভাবছিলাম। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। আপনাদের গ্রামেই আমার জন্য উপযুক্ত মেয়ে আছে কিনা একটু দেখুন তো খুঁজে। শ্রাবণের কথায় পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সাজিয়া। ছেলের পড়াশোনা শেষ হয়নি, চাকরির খবর নেই, সে করবে বিয়ে? আশ্চর্য। ওদিকে ধারাও কেমন সন্দেহের চোখে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। ঘুরিয়ে পেঁচিয়ে কি তার বোনের কাছে তাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে না তো শ্রাবণ? একটু পর সাজিয়া হতবাক হয়ে প্রশ্ন করল। তুমি সিরিয়াস শ্রাবণ? হ্যাঁ ভাবি, আমি সিরিয়াস। কিন্তু তোমার কথাবার্তা কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে। কেন ভাবি? তোমার পড়াশোনা শেষ হয়নি এখনো, চাকরিও তো করছো না তুমি। রিজিকের মালিক উপরওয়ালা ভাবি, চিন্তা করিয়েন না। আমি বিয়ে করব, এটাই ফাইনাল। আপনি বউ খুঁজে দেন। বললেই কি বউ পাওয়া যায়? এভাবে কিভাবে বউ পাওয়া সম্ভব? তাহলে কিভাবে সম্ভব ভাবি? ঘটক লাগিয়ে খুঁজতে হবে। মেয়ের খোঁজ ঘটকদের ভালো জানা থাকে। সাজিয়ার এই কথায় শ্রাবণ সোজাসুজি ধারার দিকে তাকায়। সে আগেই খেয়াল করেছে ধারা দাঁড়িয়ে তাদের কথা শুনছে। সে ধারার দিকে তাকাতেই ধারা চট করে ঘরের ভেতর চলে যায়। সাজিয়া শ্রাবণের চাহনি লক্ষ্য করে পেছনে ফিরে দেখে, কিন্তু কিছু দেখতে না পেয়ে শ্রাবণকে ফের প্রশ্ন করে। কি হলো, কিছু বলছো না যে? ঘটককে বলার দরকার কি ভাবি, ঘরেই তো মেয়ে আছে। মানে কি বলছো তুমি? কে আছে? আনমনা হয়ে শ্রাবণ কথাটা বলে ফেলে। সাজিয়ার প্রশ্নে সে মনে মনে নিজেকে নিজেই ধমক দিয়ে হেসে উত্তর দেয়। না, কেউ না ভাবি, যান ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। কথাটা বলেই শ্রাবণ হনহনিয়ে ঘরে ঢুকে যায়। এমনিতেই শীতের দিন, গ্রামে যেন আরো শীত বেশি। সাজিয়া শ্রাবণের এহেন কাণ্ডে অবাক হয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে থেকে ঘরের দিকে চলে যায়। যেতে যেতে ভাবে, এই শ্রাবণ ছেলেটাই কেমন যেন অদ্ভুত রকম, কোনো কথার আগামাথা থাকে না, প্রতিটা কথায় কেমন রহস্য লুকিয়ে যায়। ঘরে গিয়ে ঘুমন্ত ছেলের পাশে শুয়ে পড়ে সাজিয়া। এইদিকে ঘরে ঢুকেই ধারা চুপচাপ পড়ার টেবিলে বই খুলে মুখ গুজে চোখ বন্ধ করে আছে। শরীরে পরে থাকা শাল চাদর এক পাশে মাটিতে গড়াগড়ি করছে। শরীরে শীতের জ্যাকেট যেন অসম্ভব রকম ভারী লাগছে তার, তবুও জিম মেরে ওভাবেই বসে আছে সে। এই শ্রাবণের কর্মকাণ্ড তার যথেষ্ট বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন কলেজের সামনে, আর এখন সোজা বাড়িতে। চাই কি এই ছেলেটা? মাথায় ঢুকছে না ধারার। জীবনের বিরক্তিকর একটা অধ্যায় এখন এই শ্রাবণ নামক ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে।
কি হলো ধারা? ওভাবে বসে আছো? ঘুমোবো না? ধারাকে টেবিলে ওভাবে বইয়ে মুখ গুজে শুয়ে থাকতে দেখে শুয়ে থেকেই প্রশ্নটা করে তাহিরা। এতক্ষণ স্বামীর সাথে কথা বলছিল সে মেসেজে, রাতের বেলা। অন্য কারোর ঘরে ফোনে কথা বলে বিরক্ত করতে চায়নি সে, যার দরুন মেসেজেই কথা বলল। কথা বলা শেষে প্রশ্নটা করে সে। ধারা তখনও নিরুত্তর। অপ্রয়োজনে কথা বলতে তার ভালো লাগে না, আবার সে সবার সাথে মিশতেও পারে না। এটা তার দোষ নাকি তার কপালের, বুঝে আসে না ধারার। একটা কথা মনে হতেই নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। কেন যে সে তাহিরার জোরাজুরিতে তার ফোনে ছবি তুলেছিল আর তাহিরার কাছে তার নাম্বার রয়ে গিয়েছিল, নয়তো শ্রাবণ নামক এই বিরক্তিকর অধ্যায়ের সূচনা তার জীবনে আসতো না। কি হলো? কথার উত্তর দিচ্ছ না? শুয়েও পড়ছো না? যতদূর জানি তোমার কয়েকদিন গ্যাপ আছে পরবর্তী পরীক্ষার আগে। এভাবে ঠান্ডার ভেতরে বসে না থেকে শুয়ে পড়ো। তাহিরার ফের কথায় কিছু বলল না ধারা। উঠে দাঁড়িয়ে বই বন্ধ করে গুছিয়ে রেখে সে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। তাহিরা ধারার এই আচরণে কিছু মনে করতে চেয়েও করল না। সে জানে ধারা এমনই চুপচাপ স্বভাবের। তার মাঝে তার দেবরের কর্মে নিজেই কেমন লজ্জিত বোধ করছে ধারার কাছে, তাই তাকে আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করল। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর শ্রাবণের দুই চোখ ধারাকেই খুঁজে চলেছে। উঠোনে সবাই আছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে, কিন্তু ধারার চিহ্ন কোথাও নেই। শ্রাবণের এরকম উৎকণ্ঠা দেখে তাহিরা বিরাস করতে করতে তার দেবরের দিকে এগিয়ে এসে শ্রাবণের পাশে দাঁড়িয়ে বলে, যাকে খুঁজছো সে তার বড় আম্মুর বাড়িতে। আমাদের সকালে খাবারের আয়োজন ওনারা করেছেন। তাই তারা সেখানে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে এগিয়ে দিতে গেছে। ফ্রেশ হও, আমাদের সাথে চলো, দেখা পাবে। তাহিরার কথায় শ্রাবণ মাথা চুলকে হেসে সৃজানের কাছে যায় লুঙ্গির জন্য। সে তো তেমন কাপড় আনেনি, তাই লুঙ্গি পরে একেবারে গোসল দিয়েই ফ্রেশ হয়ে নেবে। ভাবি, শ্রাবণের মতিগতি আপনার কাছে কি করো ঠিকঠাক লাগছে? এমন একটা চোরা চোরা ভাব তার মাঝে, খেয়াল করছেন আপনি? তাহসিনকে মুখ ধুয়ে দিচ্ছিল সাজিয়া। এর মাঝে তৃপ্তি তার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে কথাগুলো বলে তাকে। তৃপ্তির কথায় যে ভুল এমনটা না, সেটা রাতেও ভেবে দেখেছে সে। হুটহাট গ্রামে আসতে চাওয়া আবার বিয়ের কথা বলা, কেমন একটা গোলমেলে ব্যাপার লাগছে তার কাছে। তৃপ্তির দিকে তাকালো সাজিয়া। তৃপ্তি কথাটুকু বলে লামকে কোলে নিয়ে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তার উত্তরের প্রত্যাশায়। সাজিয়া তৃপ্তির কথার মানে বুঝলেও উত্তর দিল না। এসব নিয়ে ভাবিও না তৃপ্তি। তাহিরার দেবর নতুন আত্মীয়, তার আচার আচরণে সন্দেহ করছি। কোনোভাবে জানলে কি ভাববে বলো তো? চলো, লামবাবুকে ফিডিং করিয়ে নাও। বড় আম্মুদের বাসায় খেতে বসে তাদের আর খাওয়ানোর সুযোগ পাবে না। কথাটা বলেই সাজিয়া তৃপ্তিকে পাশ কাটিয়ে ঘরে গেল। তৃপ্তিও বড় জায়ের কথা শুনে পিছু পিছু ঘরে চলে গেল। সিজান আর শ্রাবণ দুজনেই একসঙ্গে সিজানদের পুকুর থেকে গোসল দিয়ে উঠেছে। একে তো শীতের কুয়াশায় চারদিকে কিছু দেখা যাচ্ছে না সকাল সকাল, তার মাঝে গোসল। দুজনে কাঁপতে কাঁপতে ঘরে আসলো। পানির ভিতর থাকার সময় এতটা শীত লাগেনি যতটা উঠে এসে লাগছে। শীতের কাপড় পরতে পরতে শ্রাবণ সিজানকে বলে, আচ্ছা, তোমার এই দুটো বোনই দেখি গম্ভীর স্বভাবের আর তুমি চঞ্চল, ঠিক আমার মতো। কিন্তু তারা এমন গম্ভীর কেন বলো তো? বড় আপু গম্ভীর নয়, হাসি খুশি আছে, কিন্তু বিয়ের পর একটু কেমন পাল্টে গেছে। কথাবার্তা আগের তুলনায় কম বলে। কিন্তু ধারা আগের থেকেই এমন, রাগ আর গাম্ভীর্যতা যেন তার ভাত তরকারি, যেগুলো ছাড়া জীবন চলে না। সিজানের উত্তরে শব্দ করে হাসল শ্রাবণ। সিজান তা দেখে আবার বলল, তুমি হাসছো শ্রাবণ ভাই? তাহলে কি করব বলো? এই দুই গম্ভীর বোনের জন্য আমায় যে এত চুপচাপ ভদ্র মেপে ঝোপে কথা বলতে হয়, সেই কষ্টে কষ্ট পাও আমার সাথে। তুমি প্রচুর মজার মানুষ সৃজান। আচ্ছা, বড় অপুর ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু ধারা, সে তো ছোট, সে এমন গম্ভীর কেন বলো তো? কিছু বলা যায় না, বললে হয় এড়িয়ে যায় নয়তো রেগে যায়। কারণ আছে কিছু, মূলত আম্মুর বিষয় নিয়ে পেতনি অনেক গম্ভীর। কথাটা বলেই মন খারাপের
রেশ দেখা দিল সিজানের মুখে। শ্রাবণ কথাটার মানে বুঝল না। সে আগ্রহের সহিত প্রশ্ন করল। পেতনিটা কি ধারা? তাকে পেতনি বলো তুমি? আর আম্মু? বুঝলাম না ব্যাপারটা। শ্রাবণের কথা শেষ হতেই সাজিয়া দরজার সামনে এসে দাঁড়ায়। দুজনকেই দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তোমাদের কি সকালের খাবার খেতে হবে না? চাচিরা বসে আছেন তোমাদের জন্য, চলো তাড়াতাড়ি। সাজিয়ার কথায় দুজনেই দরজার দিকে তাকায়। শ্রাবণ কিছুটা হতাশ হয়। তার আর কিছু জানা হবে না এখন। সিজান বড় বোনের কথায় চটপট রেডি হয়ে বের হয়। শ্রাবণও পিছু পিছু আসে। উঠোনে পা দিতেই গেট দিয়ে একজনকে ঢুকতে দেখে সাজিয়া। তৃপ্তি লামকে নিয়ে আগেই উঠানে ছিল। মানুষটাকে দেখে সাজিয়া থমকে দাঁড়ায়। তাওসিনকে সিজানের কোলে দিয়ে মানুষটার দিকে এগিয়ে গিয়ে বলে, আপনি আবার এসেছেন? অনেকটা রেগে জোরে কথাটা বলে। উঠোনে বাকি সবাই সাজিয়া আর মানুষটার দিকে তাকিয়ে আছে। তাহিরা আর তৃপ্তি সিজানের কাছে দাঁড়িয়ে একসাথেই বলে, উনি কে সৃজন? আপনারা অনেকে বলেন না ধারা এত রাগী আর বদমেজাজি কেন? এই মানুষটা হলো ধারার এত বেপরোয়া স্বভাবের। কারোর গুরুত্ব নেই ওর কাছে, শুধু এই মানুষটার জন্য। সিজানের উত্তরে তাহিরা, তৃপ্তি আর শ্রাবণ তিনজনেই আশ্চর্য হয়ে তাকায় সৃজানের দিকে। শ্রাবণ কাপা গলায় উত্তর দেয়, কে এই মহিলা সেটা তো বলো সৃজান। উনি আমাদের মা, অবশ্য ওনাকে মা বলা যায় কিনা সন্দেহ। সিজানের উত্তর ফের এক দফা অবাক হয় শ্রাবণ, তাহিরা, তৃপ্তি। এরা যত দূর জানে, সাজিয়ার বাবা মারা যাওয়ার আগে আগে ওদের মা তাকে তালাক দিয়ে চলে গিয়েছে। পরে আবার অন্য জায়গায় বিয়ে করেছেন উনি। কিন্তু তার জন্য ধারার ওনার কারণে এত বেপরোয়া স্বভাবের হওয়ার কি যুক্তি? বুঝতে পারছে না সবাই। সাজিয়া ওই দিকে তার মায়ের সাথে চিৎকার চেঁচামেচি করে হাত ধরে গেটের বাইরে দাঁড় করিয়ে দেয়। তখনই ধারাকে গেটের কাছে দেখতে পায় সবাই। ধারা হাত মুষ্টিময় করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বোন আর মায়ের মাঝখানে। সৃজান ধারাকে দেখে ভয় পেয়ে যায়। আবার না কোনো অঘটন ঘটায় তাদের মাকে দেখে। সে তাওসিনকে তাহিয়ার কোলে দিয়ে দৌড়ে গিয়ে ধারাকে জড়িয়ে ধরে বুকের ভেতর জাপটে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। ধারা ইতিমধ্যে রাগে কাঁপছে। চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। শ্রাবণ শুধু একবার ধারার দিকে তাকিয়ে দেখল তাকে। ধারার এই অবস্থা দেখে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে শ্রাবণের। যতই ধারা তাকে সহ্য করতে না পারুক, সে তো ভালোবাসে ধারাকে। সেখানে ভালোবাসার মানুষের চোখের পানি সহ্য করা অনেক কঠিন। তাহিরা দেবরের করুণ চাহনি লক্ষ্য করে শ্রাবণের পাশে এসে দাঁড়ায়। এক হাতে তাওসিনকে ধরে শ্রাবণের কাঁধে আর এক হাত রেখে ভরসা দেয়। এরপর সেও হাঁটা ধরে ধারার ঘরের দিকে। আর এদিকে শ্রাবণ আর তৃপ্তি সাজিয়ার কাছে যায়। সাজিয়াও কাছে গেটের সাথে হেলান দিয়ে মাটিতে বসে পড়েছে সে। তাদের মা, ওনারও চোখে অজস্র অশ্রু ঝরছে। তৃপ্তি লামকে এক পাশে দাঁড় করিয়ে সাজিয়ার কাছে বসে জড়িয়ে ধরে সাজিয়াকে। বিয়ে হয়ে একসাথেই শ্বশুর বাড়িতে ঢুকেছে তারা, কিন্তু এতদিন পরেও তার যাকে সে এতটা ভেঙে পড়তে দেখেনি। সব সময় বড় বোনের মতো তাকে ঠিক ভুল শিখিয়ে সংসার গুছিয়ে রাখতে সাহায্য করেছে, কিন্তু এভাবে কাঁদতে দেখেনি। সাজিয়ার এই অবস্থা দেখে শ্রাবণ সাজিয়ার মায়ের সামনে গিয়ে বলে, দেখুন, জানি না আপনার সাথে আপনার সন্তানদের সম্পর্ক ঠিক কেমন, তবে এইটুকু বুঝেছি সম্পর্কটা বাকি 10টা মাস সন্তানের সম্পর্কের মতো স্বাভাবিক নয়। তাই অনুরোধ করছি আপনি এই মুহূর্তে চলে যান। দেখছেন তো আপনাকে দেখে সবাই কতটা হাইপার হয়ে গিয়েছে, কাঁদছে। তবু আপনি মূর্তির মতো এখানে দাঁড়িয়ে আছেন। অদ্ভুত মানুষ তো আপনি। শ্রাবণের কথায় সাজিয়ার মা মাথা নিচু করে আরো জোরে জোরে কান্না করায় ব্যস্ত হয়ে গেলেন। সাজিয়া এই অবস্থা দেখে নিজেকে সামলে নিয়ে তৃপ্তিকে মুচকি এসে উঠে দাঁড়াতে বলে। তৃপ্তি উঠে দাঁড়াতেই সাজিয়া ও উঠে দাঁড়ায়। নিজের কাপড় ঝেড়ে নিয়ে তার মায়ের সামনে দাঁড়িয়ে কাঠ গলায় বলে, অনেক সহ্য করেছি আপনার এই ন্যাকামি, আমাদের প্রতি মিথ্যা ভালোবাসার নাটক। যদি সত্য ভালোবাসতে আমার বাবাকে মরণশয্যায় রেখে আপনি তালাক দিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করতেন না। তারপর আর সন্তান হলো না বলে আপনার মাতৃসত্তা জেগে ওঠে, আর আপনি বারবার এসে আমাদের ভেঙে গুড়িয়ে দিতে আসেন। 12 বছর হয়ে গেছে বাবা চলে যাওয়ার।
এর মাঝে আপনার ১২ বার আমাদের কাছে আসা হয়ে গিয়েছে। আপনি একবার করে আসেন আর আমাদের মানসিক শক্তি দুর্বল করে দিয়ে চলে যান। আপনি জানেনই আপনাকে আমাদের সহ্য হয় না, তবুও প্রতিবার আপনি বছরের শেষ দিনে আসেন আর চলে যান। চলে যেতে হয় আপনাকে, তবুও আপনি আসেন। তার মাঝে ধারার কত বড় ক্ষতি আপনি করেছেন সেটাও ভালো মতো মনে আছে আমার। হাত জোড় করি, আর আসবেন না আমাদের জীবনে। এখন কি আপনার পায়ে পড়বো কথাটা রাখার জন্য? এটাই তো বাকি আছে, তাই না? সাজিয়ার কথা ফুরোতেই তার মা হাতের উল্টো পিঠে চোখ মুছে গায়ের শাল চাদরটা ভালোমতো গায়ে জড়িয়ে আবার যেভাবে এসেছিলেন সেইভাবে চলে গেলেন। সাজিয়া হাঁপ ছেড়ে দাঁড়াতেই ধারার কথা মনে হলো তার। তৃপ্তির দিকে তাকিয়ে বলল, ধারা কোথায়? সৃজন ভাই ঘরে নিয়ে গিয়েছে। তৃপ্তির ছোট উত্তর। সাজিয়া শ্রাবণ আর তৃপ্তিকে সাথে নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। বেলা গড়িয়ে এখন সময়টা বিকেল। সবাই মিলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের বাঙালি নদীর ধারে এসে পড়েছে। নদীর ধারে দাঁড়িয়ে গ্রামে ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে ব্যস্ত। নদীর ধারে আসতে হলে গ্রামের বড় ফসলি জমিগুলো পেরিয়ে আসতে হয়। মাঠে সোনার ফসল ধান, সর্ষে, ভুট্টা, আখ, নানান রকমের শীতকালীন সবজি। আর নদীর ধারে 10 থেকে 12 বছর বয়সী বাচ্চা ছেলেরা বড়শি ফেলে মাছ ধরতে। বড়শিতে ভাত গেঁথে ছোট ছোট পুঁটি ধরছে তারা নদী থেকে। শ্রাবণ, তাহিরা, তৃপ্তি, সৃজান, সাজিয়া এবং ধারা সবাই এক সারি হয়ে দাঁড়িয়ে এগুলোই দেখে যাচ্ছে। লাম আর তাওসিনকে সাজিয়া তার বড় আম্মু আর ছোট আম্মুর কাছে দিয়ে এসেছে। বাইরে এই ঠান্ডা বাতাসের মাঝে আনেনি বাচ্চা দুটোকে। দুজনকেই ঘুম পাড়িয়ে রেখে এসেছে সাজিয়া আর তৃপ্তি। ওরা ঘুম থেকে উঠলে সাজিয়া তার বড় আম্মুকে বলে এসেছেন যেন একটা কল দেয়। বাচ্চা দুটো এতটাও বড় নয় যে ঘুম থেকে উঠে মায়েদের না দেখলে কাঁদবে না। হাড় কাঁপানো শীত আর এই ফসলের মাঠ জুড়ে হলুদ সবুজের সমাহার পরিবেশ, আবহাওয়াটা উপভোগ করার মতো। কিন্তু শ্রাবণ থম মেরে দাঁড়িয়ে আছে। সকালের ঘটনাগুলো, সাজিয়ার তার মাকে বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে তার মাথায়। সকালে তারা একসাথে ধারার কাছে গিয়ে দেখেছে সৃজান তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ধারার তার মাকে দেখে এতটাই হাইপার হওয়ার মতো কি ব্যাপার হয়েছে? অতীতে যে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে শান্ত করতে হয়। তাহিরা শ্রাবণকে এরকম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে দাঁড়িয়ে বলে, চঞ্চল মানুষ যার গ্রাম দেখার এত ইচ্ছে, এত আগ্রহ, সে এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না শ্রাবণ ভাইয়া। ব্যাপার তেমন কিছু নাই ভাবি। তাহলে কেমন কিছু ভাইয়া? সকালে তুমি তো চলে গিয়েছিলে ধারার কাছে। এরপর সাজিয়া ভাবি ওনাদের মাকে কিছু কথা বলেছে, সেগুলো ঠিক মাথায় ঢুকছে না আর মাথা থেকে যাচ্ছেও না। কি বলেছিল বড় ভাবি? তাহিরার কথার উত্তরে শ্রাবণ সাজিয়ার বলা সব কথা তাহিরাকে বলে। তাদের দিকে লক্ষ্য করে তৃপ্তি তখন বলে ওঠে, এই, তোমরা ভাবির এবার কি ফিসফিস করছো বলো তো? অনেকক্ষণ হলো, খেয়াল করছি। তোমরা গল্প করেই যাচ্ছ। আমাদের কিছুই বলছো না। তৃপ্তির কথায় হালকা হাসে শ্রাবণ। এরপর হাসি মুখেই উত্তর দেয়, তেমন কোনো কথা নয় ছোট ভাবি, ওই আর কি, এই গ্রামের মেয়েকে বিয়ে করব সেটাই ভাবিকে বলছিলাম। সবাই শ্রাবণের কথায় হাসে। ছেলেটা অতিরিক্ত চঞ্চল, যার ফলে কোনো কথাই তার মুখে আটকায় না। নিজের বিয়ের কথা নিজেই বলে। এদিকে শ্রাবণ স্বস্তি পায়। ধারাকে নিয়ে কথা বলা ছিল, সে আর তাহিরা এবং ধারাকে ঘিরেই তার চিন্তা ভাবনা। এটা প্রকাশ করলে সাজিয়া বিষয়টা ভালোভাবে নিত না, সেজন্য সে সবার কাছে চেপে গেল বিষয়টা। ধারা একটু বাঁকা চোখে তাকে দেখছে, এই ব্যাপারটাও সে খেয়াল করেছে। শ্রাবণ দেখেও না দেখার মতো নদীর স্বচ্ছ পানির দিকে দৃষ্টিপাত করল। সৃজান তাদের নিজেদের জমিগুলো পরিদর্শন করে নিচ্ছে। তাদের জমি সব তাদের চাচারা আবাদ করে, পরে ভাগ করে নেওয়া হয়। কেমন আবাদ হয়েছে এটাই দেখছে সে ঘুরে ফিরে। দেখা শেষে সবার কাছে এসে দাঁড়ালে সাজিয়া বাড়ি যাওয়ার তাড়া দেয়। তাহসিন আর লাম বাড়িতে আছে। উঠে তাদের না দেখলে যে কাঁদবে, এটা বলেই সে আগে আগে যেতে থাকে। তার পিছু পিছু সবাই যাচ্ছে। সবার আগে সৃজান, এরপর সাজিয়া, তার পিছনে তৃপ্তি, তার পিছনে ধারা, তার পিছনে তাহিরা, এরপর শ্রাবণ।
ক্ষেতের আইল ধরে হাঁটতে হয়, সেজন্য পাশাপাশি দুজন যাওয়া যাচ্ছে না। শ্রাবণ তাহিরাকে ফিসফিসিয়ে ডেকে ধারার আগে যেতে বলে। তাহিরাও সেই কথা মতো ধান খেতে নেমে চট করে ধারার সামনে চলে যায়। ধারা একটু বুড়ো কুঁচকে তাহিরাকে দেখে সে আনমনে আগের মতোই হাঁটতে থাকে। এর মাঝেই কানের কাছে কারো ফিসফিসিয়ে কথা বলার শব্দ পায়। পিছন ফিরে দেখে শ্রাবণ। সে রাতের বেলা একবার পুকুর পাড়ে আসতে বলেছে সবার ঘুমানো শেষে। ধারা কথাটা শুনে দাঁড়িয়ে রাগী চাহনিতে তাকিয়ে শ্রাবণের মতোই আসতেই বলে, আপনার কথা কেন শুনবো আমি? আপনাকে আমার সহ্য হয় না জানেন? ধারা প্লিজ জাস্ট একটা কথা রাখেন, প্লিজ আসিয়েন, আমি কখন আসতে হয় মেসেজ করে দিব। কিন্তু কি কারণে যাব বল। আসলেই বুঝতে পারবেন। ধারা আর কথা বাড়ালো না। এই লোককে আজ বোঝানো দরকার, তার কোনো গুরুত্ব ধারার জীবনে নেই। এই ভেবে সে চুপ হয়ে গেল। কিন্তু রাতের বেলা পুকুর পাড়ে যাওয়া ঠিক হবে তো? চিন্তায় পড়ে গেল ধারা। পুকুর পাড়ে ধারার জন্য অপেক্ষা করছে শ্রাবণ। মেসেজ দিয়ে তো বসে আছে শ্রাবণ। সে জানেও না ধারা আদৌ আসবে কিনা। এক নাম্বার তো ব্লক দিয়ে রেখেছে, অন্য নাম্বার দিয়ে মেসেজ দিয়ে তো দিয়েছে, না এসে এটাও ব্লক করে দিলে তো হয়ে গেল। ধারার সাথে যোগাযোগ রাখার কোনো রাস্তাই থাকবে না। যেভাবেই কন্টাক্ট করতে যাবে ধারা এড়িয়ে যাবে। মেয়েটার মন পাথর বাঁধানো কি না কে জানে। ধারা রাতের বেলায় উঠে পড়তে বসে, এটা সে ধারার বেস্ট ফ্রেন্ডের থেকেই জেনেছে। তার নিজের জন্য সেই ফ্রেন্ডশিপটাও ভেঙেছে। এজন্য সে ধারার সব বান্ধবীকে সত্যটা বলে জানিয়েছিল সে ধারাকে সত্যিই ভালোবাসে। ধারার স্বভাব, ধারা কেমন মানুষ পছন্দ করে, এসব জানতে গিয়েই কথায় কথায় ধারার সম্পর্কে একটা সিঙ্গেল ওয়ার্ড বলতেও বাকি রাখেনি তারা, যেগুলো ধারার সম্পর্কে জানে ওরা। ধারা মেয়েটাই কেমন বিচিত্রময়, যে ওকে ভালোবেসে আগলে রাখতে চাইবে তাকে হয়তো ও গুরুত্বই দিবে না। নিজে যাকে আগ্রহ নিয়ে ভালোবাসবে, সে যদি বাসে তবেই ধারা সম্পর্কে জড়াবে। এটাও ধারার ফ্রেন্ডসরা বলেছে। সেই মেয়ে কি আদৌ তাকে ভালোবাসবে? মনের মাঝে নানান দ্বিধাদ্বন্দ্বের দেওয়ালে ভালোবাসা যেন আড়াল হয়ে যাচ্ছে তার। কি বলতে এত রাতে আমায় এভাবে জরুরি তরফ দিয়ে আনা? কি বলতে চান? পেছন থেকে হুট করেই ধারার গলার স্বর শুনে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পিছনে ফিরে তাকায় শ্রাবণ। ধারার মুখ বরাবর আলোটা গিয়ে পড়ে। ধারা সরাসরি চোখে আলো লাগায়, এক হাত মুখের ওপর দিয়ে মুখটা আড়াল করার চেষ্টায় ব্যস্ত হয়ে যায়। শ্রাবণ অপলক সেই ব্যস্ত ধারাকে দু চোখ ভরে দেখছে। তখনই ধারা কঠিন গলায় বলে ওঠে, আমি হারিয়ে যাচ্ছি না, পরেও দেখা যাবে। আপাতত দয়া করে লাইট বন্ধ করুন। ধারার কথা শুনে তড়িঘড়ি করে শ্রাবণ টর্চ বন্ধ করে। এরপর ফোনের ডিসপ্লের নর্মাল আলোয় পুকুর পাড়ের শান বাঁধানো জায়গায় ধারাকে বসতে বলে। ধারা সেদিকে ভ্রুক্ষেপ না করে অকপটে বলে, প্রেম করতে এখানে আসিনি, এমনি ঠান্ডা পাকা জায়গায় বসবো না। আপনি একটু তাড়াতাড়ি বলুন দয়া করে। আমি আমি বিদেয় হই। শ্রাবণ মুচকি হাসে ধারার উত্তরে। অন্ধকারে হাসিটা দেখতে পেল না ধারা, দেখলেও হয়তো তেলে বেগুনে জ্বলে উঠত। ধারা শ্রাবণের নীরবতায় ফের খ্যাক করে বলে, বলবেন আপনি নাকি আমি চলে যাব? আচ্ছা ধারা, আমাকে কি সত্যি ভালোবাসা যায় না? এতক্ষণ শ্রাবণ কি বলে জানতে উৎকণ্ঠা হয়েছিল ধারা, কিন্তু শ্রাবণের এই প্রশ্নে সে চুপসে যায়। শান্ত গলায় বলে, কথা জানতে আমায় ডেকেছেন? আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ধারা। আমি আপনার সমস্ত ভুলের জন্য আপনার কাছে আবারও ক্ষমা চাচ্ছি। রবের কাছে পাপ করে মন থেকে ক্ষমা চাইলে নাকি রবও ক্ষমা করেন। আপনি তো রবের বান্দি, আপনি কি ক্ষমা করবেন না আমায়? আপনার সাথে আমার তেমন ক্ষমা চাওয়া বা ক্ষমা করার মতো সম্পর্ক নয় শ্রাবণ সাহেব। আপনার উপর আমার রাগ ব্যতীত কিছু ছিল না। আপনার কাজগুলো আমার কাছে বিরক্তিকর, কারণ আপনি জলদি দয়া করে এখান থেকে চলে যান। চলে যেতে বলছেন? হ্যাঁ, 2 দিন থাকি না। ধারার কথার জবাবে করুণ স্বরে অনুরোধটা প্রকাশ করে শ্রাবণ। ধারা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে উত্তর দেয়, না, থাকতে পারে না। আপনাকে বললাম না আমি যথেষ্ট বিরক্তিকর মনে হয়। আমার পরীক্ষা আরো 2টো আছে। দয়া করে এখন এভাবে এসব কথা বলে আমার মানসিক অশান্তি সৃষ্টি করবেন না। আচ্ছা চলে যাব, ওয়াদা দিচ্ছি। কিন্তু তার আগে একটা কথা আমায় বলতেই হবে, নয়তো
আমি ফিরবো না। আর সাজিয়া ভাবিকে বলে দিব আপনার সাথে আমার সম্পর্ক। আপনি অস্বীকার করলে এই যে রাতের একটায় আমার ডাকে পুকুর পাড়ে আসলেন, বলবো না ভালোবাসলে কেউ কারোর ডাকে আসে এভাবে? সাক্ষী হিসেবে কাজে লাগাবো আমার ভাবিকে। নিজেকে আমার চোখে আরো নিচে নামাচ্ছেন শ্রাবণ সাহেব। না ধারা, আপনি অনেক জেদি, যার ফলে এভাবে বলতে বাধ্য হচ্ছি। কিন্তু আপনি না বললে আমি সত্যি কিন্তু এমন করব। আমার বোন আমায় যথেষ্ট বিশ্বাস করে, তবুও আপনার এই একটা ইচ্ছে আমি রাখবো। এরপর কাল সকালে এটার বিনিময় হিসেব চলে যাবেন আপনি। পুকুর পাড়ে শান বাঁধানো ঘাটেই বসে পড়েছে ধারা। শ্রাবণ আর কিছু নয়, তার মায়ের সঙ্গে অতীতের কি ঘটনা জড়িয়ে আছে এটাই জানতে চেয়েছে। ধারা প্রথমে একটু ক্ষিপ্ত হলেও পরে নিজেকে সামলে চুপচাপ বসে পড়ে। পায়ের স্যান্ডেল খুলে তার উপর বসেছে বলে ঠান্ডা তেমন লাগছে না ধারার। শ্রাবণ ধারার থেকে একটু দূরত্বে, ধারার দেখা দেখি সেও স্যান্ডেল খুলে বসেছে। দুজনেই শাল চাদরে নিজেদেরকে আরো একটু আঁকড়ে নিয়ে বসে রইল। একটু পর ধারা ধীর গলায় বলতে শুরু করলো। আম্মুর যখন নতুন সংসারে বাচ্চা হচ্ছিল না, আর ওনার নতুন স্বামীও আগের পক্ষের কোনো বাচ্চা ছিল না, ওনারা সন্তানের অভাবে প্রতিনিয়ত হয়তো মুষড়ে পড়তেন। আমার আম্মু আমার দায়িত্ব নিতে ফিরে আসলেন। পুলিশ কেস অনেক কিছুই চললো। যেহেতু সন্তানের বয়স 7 বছর হওয়া অবধি বাবা না থাকলে বা কোনো সমস্যা হলে মায়েরই দায়িত্বে থাকে। তখন ছোট্ট ছিলাম, বয়স কত হবে, সবে 5 বছরে পা দিয়েছিলাম। বাবা মারা যান যখন, তখন আমার বয়স 2.5 বছর ছিল। আম্মু ওনার নতুন সংসারে 2.5 বছর চেষ্টা করে বাচ্চা না পেয়ে আমায় নিতে আসলে বড় বাবা, ফুপু, আপু, ভাইয়া নিয়ে যেতে রাজি ছিল না। পুলিশ কেস এসব করে আমার বয়স 7 বছর হওয়া অবধি নিজেদের কাছে রাখে। ওনারা যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করতেন, কিন্তু আমি ওই মহিলাকে ঘৃণা ব্যতীত কোনো অনুভূতিতে রাখতে পারতাম না। একটু একটু বুঝে ভাইয়া আপু সবার থেকে দূরে রাখার ফলে ঘৃণাটা আরো প্রবল হয়। বয়স 7 হতেই আরেক দফা কেস, কোর্ট, পুলিশ, দৌড়ে আপুর কাছে চলে আসলাম। যেহেতু একটু করে বুঝতে শুরু করেছিলাম, মনে ওনাদের সাথে কাটানো বিষাক্ত দিনগুলো মনেও ছিল। আপু দেখতে গেলে দেখতে অব্দি দিত না। ওনার সন্তানের এত লোভ, আমাদের 3 ভাই বোনকেই তো নিতে পারতেন, নেননি। এটাও একটা কারণ হয়ে দাঁড়ায়। এরপর এভাবেই আপুর কাছে আসার পর আমার একটা করে ক্লাস পার হয়। উনি বছরের শেষে এসে ওনার অস্বস্তি জানিয়ে দিয়ে যান। উনি চাইলেই পারতেন বাবা মারা যাওয়ার পর আমাদের আগলে রেখে জীবন কাটাতে। বাবার জীবনের শেষ দিন অবধি বাবার পাশে থাকতে উনি থাকেননি। আমাকে কোনোভাবে কাছে রাখতে না পেরে ওনার নতুন সংসারে পাওয়া ভাসুরের ছেলেকে দিয়ে আমি ক্লাস 9-এ উঠতেই বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। কেউ তো বিয়ে দেবেই না। ছেলেটা ভালো ছিল, বিয়ের জন্য যাকে বলে পারফেক্ট, কিন্তু ওই বিয়ে সম্ভবই না। পারফেক্ট পাত্র তাকে আমার মতো শ্যামলা রঙের অধিকারী মেয়ে প্রত্যাখ্যান করেছে। ওনার আত্মসম্মান লাগে। স্কুলের পথ ঘাটের রাস্তা আটকে বিরক্ত করতে শুরু করেন। আপুকে জানাই ব্যাপারটা। গ্রামের মাতব্বরদের নিয়ে একটা ছোটখাটো বিচারও হয়ে যায় এই ঘটনা নিয়ে। ছেলেটার আত্মসম্মানে গিয়ে আবারও লাগে। শহরে নিজের চাকরি ছেড়ে এসে আমার পেছনে আদা জল খেয়ে পড়ে থাকতে লাগলেন। এরপর একদিন স্কুল থেকে ফেরার পথে ওই ছেলেটা কয়েকজন ছেলেকে নিয়ে ওনার বন্ধু হয়। তারা সহ এসে রাস্তা আটকায়। আমাদের গ্রামে হাই স্কুল নেই, পাশের গ্রামে যেতে হতো। 5 টাকার রাস্তা অটো ভ্যানে হেঁটে আসতাম, যেতাম। পিরিয়ড শুরু হয়েছিল স্কুলেই। বিপাকে পড়ে ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে সেদিনও উত্ত্যক্ত করতে ওনাদের রাস্তায় দেখতে পাই। দুপুরের সময় রাস্তা ফাঁকা, আশেপাশে খ্যাত খামারেও লোকজনের দেখা নেই। গ্রামের দিকে সবাই খা রোদ্দুরে বাড়িতে আরাম করতে ব্যস্ত। বুঝলাম বাজে কিছু হলে হতেও পারে, তবুও সাহস নিয়ে এগিয়ে চললাম। তাদের মুখোমুখি হতেই সেদিন সবকিছু সীমা লঙ্ঘন করে আমার কাপড়ে তাদের হাত পৌঁছায়। স্কার্ফ থেকে সব পিন খুলে জামার পকেটে রেখেছিলাম। একটা বই হাতে ছিল। স্কুল ব্যাগ ফেলে দিয়ে ওই বই দিয়েই বাড়ি দিতে লাগলাম। এরপর স্কুল ড্রেসের জামার পকেট থেকে পিন বের করে ফুটিয়ে দিই। এরকম ধস্তাধস্তির এক পর্যায়ে
আমায় ওই ছেলেটা থাপ্পড় মেরে বসে, মাথা ঘুরে উঠে ছিটকে পড়ি রাস্তায়। এরপর আর কিছুই মনে ছিল না। সেন্স ফিরতে দেখি আমার রুমে। পরে জানতে পারি রাস্তায় তখন আমাদের গ্রামের এক বড় ভাই জেলা শহর থেকে নিজের মোটরসাইকেলে ফিরেছিলেন। উনি এই ঘটনা দেখে ভাইয়াকে ফোন করে ডেকে নেয়, ওদের সাথে ধস্তাধস্তি করে আমায় নিয়ে আসে। ঘটনাগুলো মোটামুটি পুরো গ্রামে ছড়িয়ে গেলে অনেকে সহানুভূতি দেখায়, অনেকে কটু কথা বলে যে মা যেমন মেয়েও তেমন, শুধু পুরুষের প্রতি ছুকছুক ভাব। এগুলো শুনে ওনার প্রতি আরো ঘৃণা জমে যায়, আর ঘৃণা জমতে থাকে ভালোবাসার শব্দের প্রতি। জিদ হয় নিজের প্রতি যে এমন ভাবে চলবো যেন কেউ কথা শোনানোর সুযোগ না পায়। এগুলো কারণের জন্যই মানুষের সাথে মিশতে পারি না আমি। মায়ের সাথে সব স্মৃতি আমার মনে ছিল না। বড় অপুর কাছে আমি ছোট থাকতে আমার সাথে ঘটনা ঘটানো ঘটনাগুলো শুনেছি আমি, আবছা মনে পড়তো। আপুকে জিজ্ঞাসা করলে সবটুকু বলতো। আর বড় হয়ে আমার সাথে কি ঘটনা ঘটিয়েছে তা তো আমি নিজেই মুখোমুখি হয়েছি। এই নাকি উনি মা, হাসি পায় ওনাকে মা ডাকতে। আপনি যেমন কলেজের আশেপাশে গিয়ে বলতেন ভালোবাসেন, আপনাকে যেন ক্ষমা করে ভালোবাসি, আপনার এই স্বভাবগুলোই আমার অতীতের ক্ষত তাজা হয়। তাই অনুরোধ, চলে যান আপনি। একদমে কথাগুলো বলে ধারা উঠে হাঁটা ধরে নিজের ঘরের দিকে। শ্রাবণ নীরবে পুকুর পাড়ে 2 ফোঁটা অশ্রু ঝরায়। তার নিজের জন্য খারাপ লাগছে না, বরং খারাপ লাগছে ধারার জন্য। ছোট থেকে এত ঝড়ঝাপটা আর বড় হয়ে এত অসম্মানের ক্ষত নিয়ে প্রতিটা দিন সমাজের সাথে লড়াই করে চলেছে সে। ধারা চলে যেতেই সেও উঠে দাঁড়ায়, একটু জোরে হেঁটে ধারার পাশে গিয়ে পাশাপাশি হাঁটে। ধারা একবার দেখে নিয়ে নিশ্চুপে গেট খুলে বাড়িতে ঢোকে, এরপর শ্রাবণও ঢুকে পড়ে। ওরা ঢুকতেই দেখতে পায় বারান্দায় সাজিয়া দাঁড়ানো। বারান্দায় দেওয়াল সিমেন্টের খুঁটির সাথে হেলান দিয়ে সে দাঁড়িয়ে আছে। ধারার শ্রাবণ ঢুকতেই সে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ধারা তো বড় বোনকে এভাবে জেগে থাকতে দেখে ভয়ে ভেতরে ভেতরে জমে গিয়েছে। শ্রাবণ আর তাকে একসাথে দেখে সাজিয়ার কি রিয়াকশন হবে ভাবতেই ভয়ে মন কেঁপে উঠছে ধারার। তোমরা দুজন রাতের এই সময়ে বাহিরে কোথায় গিয়েছিলে? সাজিয়ার প্রশ্নের কি উত্তর দিবে বুঝতে পারছে না ধারা। শ্রাবণেরও সব সময় মুখে কথার খই ফুটে, অথচ এই মুহূর্তে যেন সব কথা হারিয়ে গিয়েছে মুখ থেকে। মাথা নিচু করে ক্রমাগত কি উত্তর দিবে ভেবে যথা যাচ্ছে। ধারার মনেও সেই একই চিন্তা, কি বলবে? বোনের কাছে তো কখনো কিছুই লুকায় না, কিন্তু শ্রাবণ সম্পর্কিত সব কথা লুকিয়েছে সে। কি করবে? সত্যটা বলবে? কিন্তু এই মুহূর্তে সত্যটা বলে শ্রাবণকে লজ্জায় ফেলতে ইচ্ছে করছে না তার। শ্রাবণ চলে যাক, এরপর না হয় বলবে, এই ভেবে সে বলে বসে। এমনি আপু পড়তে উঠেছিলাম, তুমি জানো আমি রাতে পরীক্ষার সময় পড়ার জন্য উঠি। বাইরে এমনি কিছু শব্দ শুনে মনে হলো বাড়ির বাইরে কেউ আছে। পরে গেট খোলা দেখে বাইরে গিয়ে দেখি উনি বাইরে পুকুর পাড়ের দিকটায় যাচ্ছেন। পরে কিছু যদি কামড়ে দেয় এজন্য বাড়িতে আসতে বললাম। আসার সময় একসাথে আসা হলো, এটাই আর কিছু না। তুই যে মিথ্যা বলতে পটু না, এটা তুই জানিস। ধারার কথার উত্তরে কথাটা বলে সাজিয়া। ধারা বোনের উত্তরে হাসপাস করে, চাহনি একবার ঘরের দিকে একবার উঠানের মাঠের দিকে নামিয়ে নিচ্ছে। শ্রাবণ বিস্ফোরিত চাহনিতে ধারার দিকে তাকিয়ে আছে। সে তো এতক্ষণ ভেবেচিন্তে সব সত্য কথাই বলে দিবে ভেবেছিল, এখন ধারা এটা কি বলে বসলো? পুরো ঘটনা একটা মিথ্যায় মুড়িয়ে দিল। সত্য বলে গলায় যদি ফাঁসির দড়ি ওঠে সেটাও ভালো শ্রাবণের কাছে। তবু ধারার কাছ অবধি আসার জন্য অনেক মিথ্যা বলে ফেলেছে সে। রবের কাছে তওবাও করেছে সে। এখন রব জানেন তিনি শ্রাবণের তওবা কবুল করেছেন কিনা। মিথ্যা দিয়ে আর কিছু ঢাকতে চায় না বলেই সে সত্যটা বলতে উদ্যত হতেই ধারা তখনই বলে, মানে কি বলতে চাও আপু? তুই মিথ্যা বলে আমার কাছে কিছু লুকাতে চাইলে আমার চোখে চোখ মিলাতে পারিস না তুই। সব কথা অকপটে চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে বলিস, কিন্তু এখন তো পুরো চোখ নামিয়ে কথা বলছিস। ধারা দমে যায় বোনের কথা শুনে। সত্যি তার মিথ্যা বলার অভ্যাসটা খুব কম। প্রয়োজন ছাড়া কারো কাছে কিছু আড়াল করতে মিথ্যা বলে না। মিথ্যা বলার মতো আত্মবিশ্বাস তার ভেতরে নেই যতটা সত্য বলার জন্য আছে। শ্রাবণ 2 বোনের মাঝে কোনো মনোমালিন্য হোক চায় না, তাই সে নিজেই বলে ওঠে, আপু,
আমি সব সত্যিটুকুই বলছি, আমি ধারাকে ভালোবাসি। সেজন্য তার অতীতটুকু জানতেই আমি ডেকেছিলাম ওকে। সকালে আপনার মায়ের সাথে বলা কথাগুলোর অর্থ বুঝতেই আমি ওকে ডেকেছিলাম। ধারা বিস্ময়ে হতবাক হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ তাকে ভালোবাসে, নির্দ্বিধায় নির্ভয়ে স্বীকার করে নিল তার বোনের কাছে। সাজিয়াও অবাক নয়নে বাকরুদ্ধ হয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। জড়ানো কণ্ঠে ধীরে শ্রাবণের কথার উত্তরে সাজিয়া বলে, মানে কি শ্রাবণ? ধারাকে ভালোবাসো? কবে থেকে? কিভাবে এই ভালোবাসার সূচনা? ধারা কি তোমায় ভালোবাসে? না ভাবি, আমার ভালোবাসা একপাক্ষিক। এরপর শ্রাবণ ধারার সাথে পরিচয় শুরু, কলেজে গিয়ে ওকে ফলো করা, সবকিছুই বিস্তারিত বলে। ধারা এই সময়টায় মাথা নিচু করে শুধু শ্রাবণের বলা কথা আর মাঝে মাঝে বোনের দিকে তাকিয়ে তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। সব শুনে সাজিয়া শ্রাবণের উদ্দেশ্যে বলে, ধারাকে ভালোবাসো, অথচ ওর অতীত জানতে চেয়ে অতীতের ক্ষতই তাজা করে দিলে শ্রাবণ। অতীত না জানলে ক্ষতটা কিসে? এগুলো না জানলে ক্ষত কি সারানো যায় ভাবি? মানুষ বলে ভালোবাসলে নাকি মানুষটাকে ভালোবাসতে হয় শুধু, আগে পিছে কি আছে জানতে হয় না। আমার কাছে তো মনে হয় ভালোবাসলে তার অতীত হোক বা বর্তমান সবকিছুই জেনে ভালোবাসা উচিত, যেন অতীতের ভুলটা দ্বিতীয়বার জীবনে আবার না হয়ে বসে। সাজিয়া সব কথা শুনে শ্রাবণ বা ধারা কাউকে কিছু বললে না, শুধু বলল নিজেদের ঘরে যেতে। এরপর সেও ঘরে চলে যায়। এই ব্যাপারগুলো নিয়ে সে পরে ভাববে। ঘরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচে ধারা, কিন্তু শ্রাবণের এই অকপটে ভালোবাসার স্বীকারোক্তি মনে এক প্রকার অজানা অনুভূতি অনুভব করতে বাধ্য করায়। ক্লাস শেষ করে ক্যাম্পাসে অবস্থানরত কৃষ্ণচূড়া গাছের নিচে এসে বসলো ধারা। পুরো ক্যাম্পাসে এইখানে শুধু ফাঁকা জায়গা পেল সে। সবাই ক্যান্টিনের দিকে ছুটছে। ধারার কিছু খেতে ইচ্ছে করছে না বলে এখানে এসে বসলো। শীত পেরিয়ে বসন্তের মাঝামাঝি সময় এসে গেছে। রংপুর কারমাইকেল কলেজে ইংলিশে অনার্স করার সুযোগ পেয়েছে ধারা। এখন ক্লাস নেই, ব্রেক চলছে। এরপর আর একটা ক্লাস করেই বাসায় চলে যাবে ধারা। কলেজের হলে সিট পায়নি ধারা। বাসা কলেজ থেকে দূরে হলেও কিছু করার নেই, সময় নিয়ে বেরোতে হয়, সময় নিয়েই বাসায় পৌঁছাতে হয়। মাত্র কয়েক মাসেই হাঁপিয়ে উঠেছে ধারা। মাঝখানে কেটে গেছে কতগুলো মাস, কিন্তু শ্রাবণের সাথে এর মাঝে দেখা হয়নি ধারার। সে দিনে রাতে ওভাবে বড় বোনের কাছে ধরা পড়ে যাওয়ায় এক প্রকার রাগ জমেছিল তার শ্রাবণের ওপর। কিন্তু শ্রাবণ তার কথা রেখেছে, চলে গিয়েছিল সেদিন সকালে। এরপর আর ধারার সামনে এসে দাঁড়ায়নি, তাকে বিরক্তও করেনি। কিন্তু অস্বীকার করার জো নেই ধারার। তাকে মিস করে, খুব করে মিস করে। শ্রাবণকে দেখতে ইচ্ছে করে, কিন্তু সে চেষ্টা করে না দেখা করার। পরীক্ষা শেষে বোনের বাসায় যাওয়ার পর তাহিরার সাথে ফোনে কথা হয়েছিল একবার। তার কাছে শুনেছিল শ্রাবণ ঢাকায় চলে গিয়েছে। ভাইয়ের বিয়ে উপলক্ষে এসে শুধুমাত্র ধারার জন্য সে বাড়িতেই ছিল। সেখানে দাঁড়াই ওকে গ্রহণ করেনি বলে ও চলে গিয়েছে ঢাকায়। তাহিরার কাছে এসব শুনতে চায়নি ধারা, কিন্তু তাহিরা আগ বাড়িয়ে বলেছিল শ্রাবণের জন্য ধারার মনে যে মায়া কাজ করে তা এড়িয়ে চলতে পারে না ধারা। রোজ মায়ায় দংশনে বিষাক্ত হয় তার মন। অবশ্য পরে তার বড় বোন জানতে চেয়েছিল শ্রাবণের সাথে যদি তার বিয়ের কথা আগায় মতামত আছে কিনা তাতে। ধারা মানা করেছিল, কিন্তু এখন তো রোজ শ্রাবণের দহনে পড়ছে সে। লাজ লজ্জা ভুলে শ্রাবণের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে কিভাবে সে। আনমনে গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে এসব ভাবছিল ধারা। তার খুব কাছাকাছি কারো নিঃশ্বাস অনুভব করছে সে। চট করে চোখ খুলে তাকায় ধারা। তার সামনে শ্রাবণকে বসে থাকতে দেখে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে যায় ধারা। শ্রাবণ আর তার মাঝে মাত্র 2 থেকে 3 ইঞ্চি ফারাক। এতটা কাছাকাছি বসে সে ধারার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ধারা শ্রাবণকে এই অবস্থায় নিজের কাছে দেখে চট করে চারদিকে তাকিয়ে দেখে কিছু স্টুডেন্টস তাদের দিকে তাকিয়ে আবার চলে যাচ্ছে। শ্রাবণকে এত কাছে দেখে ধারা সরে যাওয়ার শক্তিটুকু যেন হারিয়ে গেছে। ধারা থতমত অবস্থায় বলে, আপনি এখানে কি করে? আর আমার এত কাছাকাছি বসেছেন কেন? সরে বসুন বলছি। এভাবে শুধু আমার থেকে পালিয়ে বেড়ালেন মিস ধারা? উপস, শুধু ধারা নয়, শ্রাবণের ধারা। শ্রাবণের এহেন কথায় আরেক দফা বিস্ময় প্রকাশ পায় ধারার চোখ মুখে।
শ্রাবণ ধারার এই অবস্থা দেখে মনে মনে ভীষণ মজা পাচ্ছে। ধারা তুতলিয়ে বলে ওঠে, কিসের শ্রাবণের ধারা মিস্টার শ্রাবণ? আপনি আগে আমার কাছ থেকে সরে বসুন বলছি। আমার দম আটকে আসছে। এতটুকুতে এতটা ভয় পেয়ে গেলেন মিস রেজিয়া সুলতানা ধারা, আমার কৃষ্ণচূড়া? শ্রাবণের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না ধারা। মুখে কুলু পেটে বসলো সে, আর কোনো প্রশ্ন করলো না। শ্রাবণ নিচ থেকেই সরে ধারার পাশে বসলো। ধারার মতো গাছের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসলো। ধারা এবার নিজেই শ্রাবণের দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে। শ্রাবণ চোখ বন্ধ করা অবস্থাতেই বলে, চূড়া, এভাবে দেখবেন না, আমার কৃষ্ণচূড়া। মনের মাঝে ঝড় ওঠে। ধারা চমকে যায়। শ্রাবণ তো চোখ বন্ধ করে আছে, তাহলে সে তাকিয়ে শ্রাবণকে দেখছে বুঝলো কিভাবে? আমার দিকে তাকিয়ে আছেন এটা বুঝতে চোখ খুলে দেখতে হবে না মিস কৃষ্ণচূড়া। আপনার কাছাকাছি থাকলে আপনার প্রতিটা অনুভূতি আমি অনুভব করতে পারি। আজব তো, আপনি না দেখতেই না বলতেই আমার গতিবিধি কিভাবে ধরে ফেলছেন বলুন তো? ধারা শ্রাবণের এমন হেয়ালিতে বিরক্ত হয়ে কথাটা বলে। শ্রাবণ মুচকি হাসে। সেও এবার চোখ খুলে ধারার চোখের দিকে পিপাসিত চাহনিতে তাকায়। কতদিন না দেখার পিপাসা যেন এই চাহনিতেই মিটিয়ে নিবে আজ। ধারা অস্বস্তিতে পড়ে যায় শ্রাবণের এমন কর্মে। সে মাথা নিচু করে নেয়। শ্রাবণ ধীর গলায় ধারার উদ্দেশ্যে বলে, কৃষ্ণচূড়া, আপনি লজ্জা পেলে তো আপনার সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পায়। আপনি কি এটা জানেন? কি তখন থেকে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া বলে ডেকে যাচ্ছেন? আমি ধারা, কৃষ্ণচূড়া নই। শ্রাবণ সেই আগের মতোই রয়ে গেছে, বিরক্তিকর খিটখিটে মেজাজে কথাটা বলে ধারা। শ্রাবণ এবার শব্দ করে হাসে, এরপর উত্তর দেয়, রেজিয়া তো কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম, তাই না মিস রেজিয়া সুলতানা ধারা? রেজিয়ার সাথে আরো একটা শব্দ যুক্ত আছে মিস্টার শ্রাবণ। জানি, ডেলোনিক্স রেজিয়া। আপনি আমার পুরো নাম জানলেন কি করে? কে বলেছে? যাকে ভালোবাসি কিছুদিন পর উপরওয়ালা চাইলে বিয়ে করব, তার নামটুকু জানবো না? কি? শ্রাবণের এমন উত্তরে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ধারা। এ লোক বিয়ে অবধি গড়িয়ে গেছে। ধারা সেদিকে গুরুত্ব না দিয়ে বলে, একটা কথা বলুন তো, কথা? আপনি না ঢাকায় ছিলেন? তাহিরা আপু বলেছিল, কিন্তু আপনি এখানে কেন? আমি এই সময় এখানে আছি জানলেন কিভাবে? আমি বলেছি? তখনই তাহিরার সামনে এসে উত্তরটা দেয় ধারার প্রশ্নের। ধারা তাহিরাকে দেখে চোখ দুটো ছোট ছোট করে তাকায়, এরপর বলে, তাহিরা আপু, তুমি এই কলেজে পড়ো জানি, সেজন্য অবাক হলাম না তোমায় দেখে, কিন্তু তোমাদের ভাবি দেবরের মতলব কি? আমাদের কোনো মতলব নেই ধারা, মতলব শুধু একটাই। ধারার প্রশ্নের উত্তর দেয় তাহিরা। ধারা বুড়োজোড়া কুঁচকে জিজ্ঞাসা করে, এই বললে মতলব নেই, আবার একটা মতলব আছে বলছো, কি মতলব বলো তো? তোমাকে আমার ছোট জান বানাবো। ধারা নিশ্চুপ হয়ে যায় তাহিরার কথায়। শ্রাবণ হাসছে তার ভাবির কথায়। তাহিরাও শ্রাবণের সাথে তাল মিলিয়ে হাসল। একটু পর ধারাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে শ্রাবণ প্রশ্ন করল, হঠাৎ এমন চুপচাপ হয়ে গেলেন কেন কৃষ্ণচূড়া? আপনি আমার সব প্রশ্নের উত্তর দেননি শ্রাবণ সাহেব। ওয়েল, আমি বলছি, আমার পরীক্ষা শেষ, সেজন্য এসেছি। অযথা ওখানে থেকে কি করব বলুন? আচ্ছা আমি উঠি, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। শ্রাবণ আর ধারার কথা শেষ হতেই তাহিরা বলে, একটা কথা শুনে যাও ধারা। ধারা উঠে চলে যেতে ধরেছিল, সেজন্য তাহিরা কথাটা বলে। ধারা তাহিরার দিকে তাকিয়ে বলে, কি কথা? আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে তোমার সাথে শ্রাবণের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার বর বাবাদের কাছে পাঠাতে চাই। তোমার মতামতটা জানিয়ে যাও। এটা সম্ভব না আপু। তাহিরার কথার উত্তর দেয় ধারা। শ্রাবণের হাসি খুশি মুখ মুহূর্তেই চুপসে যায়। তাহিরাও মনক্ষুণ্ণ হয়ে তাকায় ধারার দিকে। ধারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শ্রাবণ মুহূর্তে ধারার কাছে দাঁড়িয়ে ধারার এক হাত তার হাতের মুঠোয় নিয়ে হুট করে চুমু খেয়ে বসে। ধারা শ্রাবণের এহেন কাণ্ডে চোখের পলক ফেলতে যেন ভুলে গিয়েছে। সে এক নাগারে শ্রাবণের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ ধারার কানের কাছে মুখ নিয়ে বলে, এই যে হাত ধরলাম, ছাড়ছি না। তাতে আপনার মতামত থাকলেও কি না থাকলেও কি, আপনি আমার ধারা, শ্রাবণের ধারা। কথাটা বলেই শ্রাবণ সরে আসে ধারার কাছ থেকে। তাহিরা মিটমিটিয়ে হাসছে শ্রাবণের পাগলামি দেখে। ধারা অস্ফুট স্বরে বলে, আপনি ঠিক আগের মতোই আছেন, বিরক্তকর। এই বিরক্তকর মানুষটাকে আপনি ভালোবেসেছেন কৃষ্ণচূড়া? না বাসি না আমি ভালো। সাজিয়া ভাবি ঠিকই বলে, আপনি মিথ্যা বলতে পারেন না। দেখলেন,
ভালোবাসেন না বলতে গিয়ে আপনার ঠোঁট কাঁপলো, চোখ মাটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। শ্রাবণের কথায় ধারা সত্যি আর উত্তর খুঁজে পেল না। শ্রাবণ কথাটা বলেই কোথাও একটা চলে যায়। ধারা ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার যে ক্লাস শুরু হয়ে গিয়েছে এটা তার খেয়াল নেই। তাহিরা ধারার কাছে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলল, ভালোবাসার মানুষটির থেকে পালিয়ে বাঁচতে পারবে ধারা? ভাইয়াকে মেনে নাও, স্বীকার করো তার ভালোবাসা, কারণ তুমিও যে তাকে ভালোবাসো সে তোমার চোখ মুখে প্রকাশ পায়। একটা কথা জানো তো, মুখে সব লুকানো গেলেও চোখ মিথ্যে বলে না। আর ভাইয়া তোমার চোখের কথা, মনের অনুভূতিগুলো একটু হলেও পড়তে পারে। ধারা অসহায় চোখে তাহিরার দিকে তাকায়। তাহিরা আশ্বস্ত করে ধারাকে। ধারাকে বলে, জানি যে আঘাত প্রতিঘাত জীবনে সহ্য করছো, তাতে ভালোবাসাতে ভয় করা স্বাভাবিক, কিন্তু ভরসা করতে পারো। দেখো না, ওর ভাইকে কিন্তু আমি চিনতামও না, অথচ ভালোবাসার কমতি নেই একটু। শ্রাবণকে তবুও তুমি আগে থেকেই চিনলে। কথাটুকু বলেই তাহিরা চলে যায় নিজের ক্লাসের দিকে। অনার্স ৩য় বর্ষে পড়ছে সে। ধারা হাত ঘড়িতে সময় দেখে নিল। ক্লাসের সময় পেরিয়ে গেছে। এখন গেলেই এক গাদা বকা শুনতে হবে শিক্ষকের। তাই মনস্থির করলো বাসায় যাবে সে। বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই শ্রাবণ আবার এসে ধারার সামনে দাঁড়ায়। ধারা চমকে যায়। এরপর শ্রাবণকে দেখে কটমটিয়ে তাকায় তার দিকে। দাঁতে দাঁত পিষে প্রশ্ন করে, আপনার কি জাতের স্বভাব এটা হঠাৎই ভূতের মতো উধাও হওয়া আর সামনে আসা? না কৃষ্ণচূড়া, এটা আবার জাতীয় স্বভাব। হাসি মুখে উত্তর দেয় শ্রাবণ। ধারা ফের বিরক্তিকর চাহনিতে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণ তা দেখে বুকে এক হাত দিয়ে বলে, এইভাবে তাকাবেন না কৃষ্ণচূড়া, বারবার প্রেমে পড়ে যাই। ধারা চারদিকে খেয়াল করে দেখে অনেক স্টুডেন্টস তাদের দিকে দেখছে আর চলে যাচ্ছে। সে শ্রাবণকে বলে, এটা পাবলিক প্লেস মিস্টার শ্রাবণ। তাতে কি, প্রেয়সীকে দেখতে বাবা মায়ের সামনেও তাকিয়ে থাকতে রাজি আমি। আপনি আসলে একটা নির্লজ্জ বিরক্তকর মানুষ, জানেন? জানি। কথাটা বলেই শ্রাবণ ফের গিয়ে ধারার মুখোমুখি দাঁড়ায়। ধারা শ্রাবণের চোখের দিকে সরাসরি দৃষ্টি ফেলে। শ্রাবণও তাকিয়ে আছে ধারার দিকে। সময় যেন তাদের জন্য থমকে গেছে। তারা কোথায় দাঁড়িয়ে আছে তাদের চোখের তৃষ্ণা মেটাতে গিয়ে সে খেয়াল নেই। শ্রাবণ ধারার দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই নিজের জিন্স প্যান্টের পকেট থেকে একটা কৃষ্ণচূড়ার কলি বের করে ধারার হিজাব গলিয়ে কানের উপর বসিয়ে দেয়। এরপর ফিসফিসিয়ে বলে, আবার বলছি, আপনি আমার ধারা, শ্রাবণের ধারা। ধারা ব্যতীত শ্রাবণের বর্ষণ অপূর্ণ। আপনি আমার এক থোকা কৃষ্ণচূড়া, আমার ধারা। পুরো কৃষ্ণচূড়ার গাছের দিকে সবাই হাত বাড়ায় ফুলের আশায়, কিন্তু এক থোকা কৃষ্ণচূড়া একটা মানুষের একান্তই ব্যক্তিগত। আমি সেজন্য আপনাকে গাছের সাথে তুলনা করলাম না। এতদিন আমার চাকরি বা কোনো কাজ ছিল না বলে এত দাবি নিয়ে সামনে দাঁড়াইনি, কিন্তু আজ দাঁড়ালাম। আর আমি সরছিও না আপনার জীবন থেকে আগের বারের মতো। আর সরলেও শ্রাবণের ভালোবাসার বর্ষণে ধারা ঠিক প্রবাহিত হয়ে আমার কাছে চলে আসবে। ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি ধারা। আসি, নিজের খেয়াল রাখবেন, পরে দেখা হচ্ছে। শ্রাবণ কথাগুলো বলেই ধারার হাত ছেড়ে দিয়ে চলে যায়। ধারা মন্ত্রমুগ্ধের মতো শ্রাবণের কথাগুলো শুনছিল। সেই ঘর থেকে ধারা বেরোতে পারেনি, ঠায় দাঁড়িয়ে রইল কৃষ্ণচূড়ার গাছের নিচে। শ্রাবণ চলে যেতেই সে কৃষ্ণচূড়ার কলিটা কানের উপর থেকে নিয়ে হাতে নেয়। মুচকি হেসে একটা চুমু খেয়ে বসে কলিটায়। এরপর হাঁটা ধরে বাসার দিকে। কলেজ ক্যাম্পাস থেকে বের হতেই ধারা ভাইকে দেখতে পায়। অবশ্য রোজই দেখতে পায়। প্রতিদিন ক্লাস শেষ করে তার ভাই এসে তাকে নিয়ে যায়। সৃজান অন্য একটা ভার্সিটিতে পড়াশোনা করছে। গেটের এক ধারে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখছে আর বারবার ক্যাম্পাসের দিকে তাকাচ্ছে সে। ধারা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। সৃজান ধারাকে দেখে একটু চমকে তাকায়। এই মানুষগুলো যেন কেমন, একটুতেই চমকে যায়। ধারা খিলখিলিয়ে হাসছে ভাইয়ের চেহারার অবস্থা দেখে। সৃজান ধারাকে দেখে বলে, তোর ক্লাসের সময় তো শেষ হয়নি, এত তাড়াতাড়ি বের হলি আজ? শেষ ক্লাস করিনি ভাইয়া, কিন্তু তুমি আজ এত তাড়াতাড়ি আসলে যে? ও আমিও তোর মতো শেষ ক্লাস না করেই বেরিয়ে এসেছি কলেজ থেকে। আচ্ছা, ভাইয়া ফুচকা খাবে প্লিজ? সৃজান ফুচকা পছন্দ করে না। বাইরের স্ট্রিট ফুড তার একদমই পছন্দ না।
ধুলাবালি কিভাবে বানায় না বানায়, দুনিয়ার অভিযোগ তার স্ট্রিট ফুডের বিরুদ্ধে। সেজন্য ধারা মুখটা কাঁচোমুচো করে আবদারটা করে। সৃজন বোনের কাঁদো কাঁদো স্বরে গলে গিয়ে বলে। আচ্ছা খাবো, কিন্তু জাস্ট 1 প্লেট, ওকে? ধারা খুশিতে ভাইকে পারে না জড়িয়ে ধরে, লাফ দিয়ে সিজানের গালে একটা চুমু দিয়ে বলে। লাভ ইউ ভাইয়া। এরপর দৌড়ে গিয়ে একটা ফুচকা স্টলে বসে 2 ভাই বোনের জন্য 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। সৃজানও হেঁটে এসে বোনের পাশের চেয়ারে নিয়ে বসে। ধারা খুশিতে বাচ্চাদের মতো চিল্লিয়ে ফুচকা তাড়াতাড়ি বানিয়ে দিতে বলছে ফুচকাওয়ালাকে। ভাইয়ের বারণে সে তেমন একটা খায় না বাইরের খাবার। সৃজান বোনের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আছে। সবসময় বোনকে গম্ভীর একরোখা মনোভাবের মুখোশের আড়ালে থাকতে দেখে সে। আজ হাসতে দেখে মনে মনে একরকম শান্তি অনুভব করছে সে। ফুচকাওয়ালা ফুচকা দিয়ে যেতেই ধারা টক দিয়ে ফুচকা খেতে শুরু করে। সৃজান ফুচকার প্লেট নিয়ে বসে আছে। ধারা 3 থেকে 4টা ফুচকা খেয়ে বাইরের দিকে খেয়াল করে দেখে সে খাচ্ছে না, তার দিকে তাকিয়ে আছে। সে বুড়ো নাচিয়ে ভাইকে বুঝায়, কি? সৃজান মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। ধারা ভাইয়ের প্লেট থেকে একটা ফুচকা টকে চুবিয়ে ভাইয়ের মুখের সামনে ধরে। সৃজান ফুচকাটা খেয়ে নেয়। বোনকে এত খুশি দেখে অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সৃজানের। তার যে একটা ছোট বোন আছে, সেই বোনের ভালোবাসা সে কখনো এভাবে পায়নি। জানে ধারার দুনিয়া সে আর তার বড় আপু, কিন্তু মেয়েটাকে হাসি খুশিতে মুড়িয়ে রাখতে ব্যর্থ ছিল সে। নিজেকে একজন অকর্ম ভাই মনে হতো। আজ মনে শান্তি লাগছে, অনেক শান্তি। ভাই বোনের সম্পর্ক হয়তো এমনই, এক মুহূর্তে হাসাতে পারে, আবার কিছু হলে কাঁদাতেও পারে। ভাই বোনের ভালোবাসা স্নিগ্ধ ভালোবাসা, এখানে কোনো অপবিত্রতা নেই। ধারার হাসি খুশি মুখের দিকে তাকিয়ে আনমনে এসব ভাবছিল সৃজান। ধারা নিজের প্লেটের ফুচকা শেষ করে ভাইয়ের দিকে ফের তাকায়। আবারও নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ধারা প্রশ্ন করে। কি হয়েছে ভাইয়া? আমাকে এভাবে দেখছো যেন কত জনম আমায় দেখো না। তোকে দেখছি সব সময়, শুধু আজকের মতো হাসতে দেখিনি। হাসি খুশি থাকিস, এমন ভালো লাগে। ধারা নীরবে হাসে সৃজানের কথায়। সে জানে তার পাগল ভাইটা তাকে ভীষণ রকম ভালোবাসে, শুধু ঝগড়ার আড়ালে ভালোবাসাগুলো লুকিয়ে রাখে। ফুচকা খাওয়া শেষ করে বিল দিয়ে 2 ভাই বোন হাঁটা ধরে বাসার দিকে। ধারার আবদার আজ হেঁটে বাসায় ফিরবে। ধারার কথা রেখেছে সৃজান। রাস্তার পাশ ঘেঁষে বোনের 5টা আঙুলে আঙুল বদ্ধ করে সাবধানে বাসায় নিয়ে যাচ্ছে। বাঁ পাশে নিজের থেকে বোনকে ডান পাশে রেখেছে যেন কোনো বিপদ না হয়। ধারা নিষ্পলক ভাইকে কিছুক্ষণ দেখে, একদম বাবাদের মতো করে আগলে রাখছে তাকে। বড় ভাই বোন হয়তো বাবা মায়ের মতোই হয়। বাবা মায়ের কথা মনে হতেই কয়েকটা পানি গড়িয়ে পড়ে ধারার চোখ দিয়ে। এরপর রাস্তার পাশেই দোকান দেখে আইসক্রিমের জন্য বায়না ধরে ধারা। ধারার সাথে সৃজানকেও খেতে হবে। ধারা এমনটাই বলে দিয়েছে সৃজানকে। সৃজান বোনের আবদার মিটায়। এরপর আইসক্রিম খেতে খেতে বাসায় এসে পড়ে। বাসায় এসে গেট খোলা দেখে ভাবে হয়তো বড় আম্মুরা কেউ বাসায় ঢুকেছে। ওরা ভার্সিটিতে যাওয়ার পর এসে রান্না করে রেখে যায়। দুজনে বাসায় ঢুকতেই সাজিয়াকে দেখতে পায়। সৃজান আর ধারা একে অপরের মুখের দিকে তাকায়। সাজিয়াকে এই সময় বাড়িতে দেখে অবাক হয়। সাজিয়া তাওসিনকে খাওয়াতে ব্যস্ত বিধায় ওদের খেয়াল করেনি। ধারা বোনের কাছে এগিয়ে গিয়ে বলে, আপু তুমি এই সময় কখন আসলে? সাজিয়া বোনকে খেয়াল করে ধারার কথার উত্তর দেয়। একটা কাজে এসেছি, তোরা ফ্রেশ হয়ে না, কিছুক্ষণ আগে এসেছি, এসে শুধু রান্না করেছি, খেতে বসবে একসাথে। ফ্রেশ হ গিয়ে। কিন্তু কি কাজ আপু? সৃজান এগিয়ে এসে প্রশ্নটা করে। সাজিয়া ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর দেয়। ধারাকে পাত্রপক্ষ দেখতে আসবে কাল। সাজিয়ার উত্তরে ধারার পায়ের তলার মাটি যেন নড়বড়ে হয়ে যায়। আজ যে শ্রাবণকে সে বুঝিয়ে দিয়েছে সে শ্রাবণকে ভালোবাসে, কিন্তু এখন তার বোন আবার পাত্রপক্ষ খুঁজে বের করে ফেলেছে তার জন্য। কি করবে সে? বোনকেও মানা করতে পারবে না, আবার শ্রাবণের জায়গায় অন্য কাউকে মানতেও পারবে না। মাথা ঘুরে ওঠে ধারার। আলু থালু পায়ে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। সৃজান বিষয়টা খেয়াল করে বলল, ধারা মনে হয় বিয়ের জন্য তৈরি না আপু। সেটা আমি বুঝবো, তুমি ফ্রেশ হয়ে আসো, যাও।
সৃজান বড় বোনের ওপর আর কথা বলল না, নিজের ঘরের দিকে যায়। সাজিয়া ভাই বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবে, ধারার ভালোর জন্য এটুকু আমার করতেই হবে, তাতে ওর মতামত থাকুক বা না থাকুক। ধারাকে বউ সাজে সাজাচ্ছে তৃপ্তি আর তাহিরা। কথা ছিল আজ পাত্রপক্ষ দেখে দিনক্ষণ ঠিক করে যাবে, কিন্তু ধারা সকালে উঠে দেখতে পায় ছোটখাটো একটা বিয়ের আয়োজনের বন্দোবস্ত হয়ে গিয়েছে। বোনের কাছে জানতে পারে আজকেই বিয়ে পড়িয়ে রেখে যাবে, ধারার অনার্স কমপ্লিট হলে উঠিয়ে নিবে। ধারা সাহস করে বোনকে আর বলেনি সে শ্রাবণকে ভালোবাসে, ছোট থেকে যা চেয়েছে সেটাই তার বোন দিয়েছে, মায়ের অভাব বুঝতে দেয়নি। সেই বোনের কথার উপরে কিছু বলতে পারেনি ধারা। বউ সাজানো শেষে ঘোমটাটা মাথায় বসিয়ে দিতেই ধারা চোখ বন্ধ করে নেয়। চোখ দিয়ে টপটপিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে ধারার। কার সঙ্গে বিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে কিছুই জানে না ধারা, আগ্রহও নেই জানার। সে শুধু জানে ভেতরে ভেতরে সে শ্রাবণের বিরহে শেষ হয়ে যাচ্ছে। তাহিরা আর তৃপ্তি নীরবে ধারাকে সাজানো শেষ করে খাটে বসে পড়ে। পুরো বাড়িতে তেমন বেশি লোকজন নেই। সাজিয়ার শ্বশুর শাশুড়ি, দেবর যা, ননদ আর সাজিয়ার চাচা চাচিরা আর চাচাতো ভাই, ভাইয়ের বউ, পুরো বাড়ি জুড়েই এ কয়েকজন মানুষেরই আনাগোনা। হইচই নেই কোনো। উঠোনে বরপক্ষ হতে কিছু মুরব্বি আসবে, তাদের খাওয়ানোর আয়োজন করছে সবাই মিলে। এটা বিয়ে বাড়ি নাকি শোক বাড়ি জানে না ধারা। তাহিরা আর তৃপ্তিকে সাজিয়া দায়িত্ব দিয়েছিল সাজানোর, তারাও সাজিয়ে বসে রয়েছে। সকালবেলা সবার আগমনের হইচইয়ে ঘুম ভেঙেছিল ধারার। এরপর জানতে পারে তার বিয়ে। তাহিরা এবং তার চাচাতো দুই ভাইয়ের বউ মিলে কাঁচা হলুদ ছুঁয়ে গোসল করিয়ে এনে তাহিরা আর তৃপ্তি মিলে তাকে সাজালো। অথচ কার জন্য সে সাজলো এটাই এখনো অবধি জানল না সে। তাহিরার তৃপ্তি ধারার মুখপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাহিরার কত স্বপ্ন ছিল ধারাকে নিজের যা বানাবে, তা আর বোধহয় হয়ে উঠল না। কিন্তু বড় ভাবির তার সিদ্ধান্তের উপর কথা বলার অধিকার বা সাহস কোনোটাই নেই তাহিরার। ধারার আজকে বিয়ে এটা শ্রাবণ জানে কিনা কে জানে। সকালে ঘুম থেকে উঠতেই তাকেও সাজিয়া ফোন করে তার বাবার বাসায় আসতে বলে। এরপর তো ধারাদের বাড়িতে এসে দেখে ধারার বিয়ে। শ্রাবণকে এই খবরটা কিভাবে দিবে এই সাহস হচ্ছে না তাহিরার। ঘরের মধ্যে তিনজন জলজান্ত মানুষ বসে আছে, অথচ তাদের মধ্যে কোনো কথা নেই, চলছে নীরবতা। সেই নীরবতায় যেন তাদের এক একটা গভীর দীর্ঘশ্বাস আর মনের কথায় গল্প চলছে। তৃপ্তি ও তাহিরার কাছে শ্রাবণ আর ধারার ব্যাপারে আগেই সব জেনেছে, তাই বিয়েটা নিয়ে তারও আগ্রহ নেই। সব নীরবতা ভেঙেই ধারাই প্রথমে প্রশ্ন করল, আমার বিয়ে কোথায়, কার সঙ্গে হচ্ছে, তোমরা কি কিছু জানো? বিয়েটা নিয়ে আগ্রহ নেই, জানবো আর কি ধারা? বড় ভাবি হুট করেই বলল বিয়ে, বললো আর বলি বিয়ে হয় নাকি? কথাটা কি মিথ্যে প্রমাণ করে বিয়ের ব্যবস্থা করলেই ছাড়লো বড় ভাবি। তাহিরা ধীর স্বরে উত্তর দিল ধারার কথার। এর মাঝেই সৃজনের চিৎকার, বরপক্ষ এসে গেছে। তাহিরা আর তৃপ্তি ধারাকে এক পলক দেখে উঠে দাঁড়ালো। বাইরে চলে গেল তারা। ধারার ড্রেসিং টেবিলের আয়নায় দৃষ্টিপাত করলো। বউ সাজে কত সুন্দর লাগছে তাকে, অথচ এই শ্বাসটা শ্রাবণের জন্য না, কোনো অচেনা পুরুষের জন্য। ভাবতেই এক রাশ হাহাকার চেপে ধরেছে ধারাকে। প্রায় অনেকটা সময় পর কাজী সহ ধারার বড় দুই চাচা, সাজিয়ার শ্বশুর মশাই, সাজিয়া, সৃজান সহ ধারার ঘরে প্রবেশ করে। সব নিয়ম মেনে ধারাকে রেজিস্টার পেপারে সাইন করতে বলা হলে ধারা সাইন করে দেয়। এরপর কবুল বলতে বলার সময় কাজীর মুখে বরের জায়গায় শ্রাবণ নাম শুনে একটু চিন্তিত হয় ধারা। এ আবার কোন শ্রাবণের সাথে বিয়ে হচ্ছে তার, ভেবে কুল পাচ্ছে না ধারা। তার শ্রাবণ নয় তো, কিন্তু এই নামে তো অনেক মানুষেরই দুনিয়ায় আছে। কবুল বলার শেষে চোখ বন্ধ করে নেয় ধারা। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে বিয়ে সম্পূর্ণ হলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে ধারা। একটু আগে ধারার দুই চাচাতো ভাই বউ ঘরে রেখে গেছে তাকে। বিয়ের পর বউকে যে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়, ধারার ক্ষেত্রে সেটা হয়নি। তার অনার্স শেষ হওয়ার পর
ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলে গিয়েছে তার শ্বশুর মশাই। বরপক্ষ হতে মাত্র 10 জন মানুষ এসেছিল। বিয়ে পড়িয়ে বউকে দোয়া করে চলে গিয়েছে তারা। ধারার মনে সব শেষে একটা প্রশান্তির ধারা বয়ে চলেছে। বিয়েটা তার শ্রাবণের সাথেই হয়েছে। শ্রাবণ ঢাকা থেকে আসার পর থেকে সাজিয়া আর তার বাবা মায়ের সাথে কথা বলে সব ঠিক করেছিল। সেই অনুযায়ী আজ বিয়েটা হলো। গতকাল ধারার সাথে দেখা করার উদ্দেশ্য ছিল শুধু ধারার মতামত জানার জন্য। অতঃপর তার সম্মতি পেয়ে শ্রাবণ আজ পরিবার সমেত হাজির বিয়ে করতে। ধারার স্বপ্ন শিক্ষকতা করার। সাজিয়ার কাছেই শুনেছে সে। যখন সাজিয়া ধারাকে বিয়ে দিতে চাচ্ছিল না, না দেওয়ার কারণ কি, এটা প্রশ্ন করতেই সাজিয়া ধারার স্বপ্নের ব্যাপারে জানতে পারে। সেই স্বপ্নকে সম্মান জানিয়ে ধারাকে এখন বাড়িতে নিয়ে যাবে না শ্রাবণ, কিন্তু কোনো দায়িত্ব পালনে হেরফের করবে না শ্রাবণ, এটাও সে বলে দিয়েছে। বিয়ে শেষে বর বউকে যখন একসাথে খেতে বসানো হয়, তখনই শ্রাবণকে দেখে বিস্মিত হয়ে এমন লুকোচুরি বিয়ের মানে জানতে চাইলে শ্রাবণ সবকিছু খুলে বলে। ধারাকে একটু চমকে দিতে তার এই আয়োজন, কিন্তু তার জন্য ধারার যে মানসিক অশান্তিতে যেতে হয়েছে একটা রাত, সেই জন্য শ্রাবণ সরি বলে দিয়েছে। শ্রাবণের এই পাগলামিগুলোর কথা আনমনে ভেবে হাসছিল ধারা। তখনই শ্রাবণ দরজা খুলে ঘরে প্রবেশ করে। শ্রাবণের পাশে তাহিরা আর তৃপ্তিও আছে। শ্রাবণ ঘরে ঢুকতেই লজ্জায় মাথা নিচু করে বসে থাকে ধারা। ঘোমটার আড়ালে ধারার মুখ দেখার জন্য উসখুস করছে শ্রাবণ। তাহিরার তৃপ্তি তা দেখে মিটমিটিয়ে হাসছে আর শ্রাবণকে কিল ঘুষি মারছে। তাহিরা তো শ্রাবণের ছটফটানি অবস্থা দেখে বলে, বউ তোমারই থাকবে, পালাচ্ছে না। আমরাও চলে যাব এখনই। কিন্তু তুমি যা ভয় পেয়ে দিয়েছিলে ভাইয়া, তোমার সাথে তো আমাদের কথা বলাই উচিত না। আর ধারাকে তোমার কাছে না, আমাদের সাথে রাখা উচিত। কি বলো ছোট ভাবি? হ্যাঁ, একদম ঠিক বলেছ নন্দিনী। তাড়াতাড়ি তোমার দেবরকে ঘর থেকে বের করো। তাহিরার কথার সাথে তাল মিলায় তৃপ্তি। ধারা মিটমিটিয়ে হাসছে ঘোমটার আড়ালে। শ্রাবণ কাদো কাদো চোখে তাহিরার দিকে তাকায়। তাহিরা তা দেখে উল্টো দিক ফিরে আসে। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, বলো কি করব? ধারাকে নিয়ে চলে যাব নাকি তুমি যাবে? তোমরা চলে যাও ভাবি, ধারা থাকো। কত অপেক্ষার পর বউকে পেলাম, তাকে তোমরা নিয়ে যাবে কেন? আমি তো শুধু তোমাদের সবাইকে একটু চমকে দিতে চেয়েছিলাম। কতগুলো মাস আমার ধারা থেকে দূরে থাকতে হয়েছে। যে মানসিক অশান্তি আমি ভোগ করেছি, তার এক টুকরো আজকে তোমাদের ভোগ করালাম। এখন যাবা তোমরা? শ্রাবণ গোমরা মুখে উত্তর দেয়। শ্রাবণের কথায় আরেক দফা হাসাহাসি হয়। তাহিরা শ্রাবণের মাথায় টোকা দিয়ে বলে, আহারে দেবর আমার বউয়ের কাছে যেতে কত পাগল হয়ে গেছে। তাই প্রথম দেখলাম এই বিয়ে করে শ্বশুর বাড়ি জামাই বাসর করতেছে, আর বরকে তার ভাবিরা ঘরে রেখে যাচ্ছে, যেখানে বউকে রেখে যাওয়ার কথা। যাই হোক, বেস্ট অফ লাক। তাহিরার কথাটা বলে তৃপ্তি হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায়। তাহসিন আর লাম আজকে তাদের মায়েদের ছাড়াই অনেকটা সময় একা একা থেকেছে। সাজিয়ার শাশুড়ি সামলাচ্ছে তাদের। উনি হাঁপিয়ে উঠেছেন, এটা ভেবেই তারা ধারার ঘরে যায়। সেখানেই বাচ্চারা আছে। বাসর ঘরটা সৃজানের ঘরে সাজিয়েছে সৃজান। বড় বোনের কথা অনুযায়ী তাহিরা আর তৃপ্তি চলে যেতেই শ্রাবণ দরজার ছিটকনি আটকিয়ে ধারার সামনে গিয়ে খাটে বসে পড়ে। ধারার বুকের মাঝে ধুকপুকানি আওয়াজ যেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শ্রাবণ ঘোমটা তুলে থুতনিতে এক আঙ্গুল দিয়ে ধারার মুখটা তুলে ধরে অস্ফুট স্বরে বলে, মাশাআল্লাহ, আমার কৃষ্ণচূড়াকে আজ কৃষ্ণচূড়ার মতোই লাল টুকটুকে বউ লাগছে। ধারা লজ্জায় চোখ নামিয়ে নেয়। এরপর সেও ধীর গলায় বলে, আহির আপু ঘরে রেখে যাওয়ার সময় বলেছিল আপনি আসলে আপনাকে সালাম করতে, যদি উঠে দাঁড়াতেন। সালাম? তুই মুখেও দিতে পারো বউ? পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার নিয়ম আমি মানি না। রব ব্যতীত কারোর সামনে মাথা নিচু করে সালাম করতে নেই শুনেছি, তাই এমনটা করার কোনো মানেই হয় না। ধারা শ্রাবণের মুখে বউ ডাকটা শুনে লজ্জায় আরো ঘুটিয়ে যায়। শ্রাবণ এই প্রথম তাকে তুমি বলে ডেকেছে। শ্রাবণ ধারার লজ্জা মিশ্রিত মুখ পানে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থেকে
ধারার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলে, আজ থেকে তুমি আমার জন্য হালাল হয়ে গেছো ধারা। হারানোর ভয় ছিল তাই আগেই তোমাকে আমার করে নিলাম। রবের কাছে শুক্রিয়া, তিনি আমাকে তোমাকে পাওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তুমি শুধু আমায় বিশ্বাস ভরসা করে পাশে থেকো। ধারা শ্রাবণের এই কথায় নীরবে দুফোঁটা অশ্রু ঝরিয়ে ফেলে। এই অশ্রু আনন্দের, পূর্ণতার। শ্রাবণ নিজের আঙ্গুল দিয়ে ধারার অশ্রু সন্তপনে মুছিয়ে দেয়। দুহাতে ধারার মুখ আগলে নিয়ে বলে, ধারা আজ থেকে হাসবে, সে ঝরবে, উঠে দাঁড়াবে, কিন্তু সে কাঁদবে না। শ্রাবণের কথা শেষ হতেই ধারা ঝাপটে পড়ে শ্রাবণের বুকের মাঝে। শ্রাবণ পরম ভালোবাসায় নিজের স্ত্রীকে বুকের মাঝে আগলে নেয়। অবশেষে বহু প্রতীক্ষার পর শ্রাবণ ধারা মিলেমিশে একাকার হয়ে গেল। বারান্দায় চেয়ার পেতে আকাশ পানে তাকিয়ে আছে সাজিয়া। রাত 1টা বেজে আসছে। নিস্তব্ধ রাত। চারদিকে ঝিঝি পোকার ডাক ব্যতীত কোনো শব্দ নেই। বাড়ির সবাই সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু সাজিয়ার চোখে। তাওসিন তৃপ্তির কাছে ঘুমিয়ে পড়েছে। সৃজান কল পারে যেতে ঘুম থেকে উঠে বাইরে বের হতেই বোনকে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে আসে। চেয়ারের পেছনে দাঁড়িয়ে সাজিয়ার কাঁধে হাত রাখে সিজান। তখনই সাজিয়া বলে, আমি আমার সব দায়িত্ব পালন করে ফেললাম ভাই। আমার কলিজের টুকরারে অন্য একজনের হাতে তুলে দিলাম। বাবা খুব খুশি হয়েছে, তাই না ভাই? সাজিয়ার বাচ্চাদের মতো অভিমানী কণ্ঠে কথাগুলো শুনে সাজিয়ার সামনে এসে সাজিয়ার কোলে মাথা রেখে কেঁদে ফেলে সৃজান। এরপর জড়ানো কণ্ঠে বলে, আজ থেকে আমার পেতনি বোনটার উপর আমার পূর্ণ অধিকার থাকলো না আপা। তারে ঘরে আনতে হলেও অন্য মানুষের অনুমতি লাগবে, যেমনটা তোমারে আনতে চাইলে লাগে। তোমরা দুইটা মানুষ, আমার আত্মা, দুইজনেরই পরের হাতে দেওয়া লাগলো আপা। আমি কি নিয়ে থাকবো আপা? তোকেও একসময় একটা লাল টুকটুকে বউ এনে দিব ভাই। সেদিন আমার সব দায়িত্ব শেষ। সাজিয়ার কান্নার মাঝেও হেসে সৃজানের কথার উত্তর দেয়। সৃজানের মাথায় হাত বুলাতে বুলাতে আকাশের দিকে তাকিয়ে আনমনে ভাবে, ওপারে ভালো থেকো বাবা, তোমার চিন্তা নেই। তোমার সাজিয়া, রেজিয়া, সৃজান ভালো থাকবে, খুব ভালো থাকবে। আল্লাহ তোমায় জান্নাতবাসী করুক বাবা। দোয়া করো তোমার মেয়ের জন্য, সে যেন সুখী থাকে তার নতুন জীবনে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা মানুষ।